আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। মুভি থেকে খেলার মাঠ, টক শো থেকে সেলিব্রিটি, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এর মধ্যে বিরাট একটা অংশই ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক একটা জিনিস অনেক বেশি প্রমোট করছেন, সেটা হলো হোমোসেক্সুয়ালিটি। এবং এর পিছনে বারবারই একটা কথা ঘুরে ফিরে আসতেছে, সেটা হলো গে জিনের এক্সিস্টেন্স। তো তাদের ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণও নাকি ন্যাচারাল। তো একটা মানুষের সেইম জেন্ডারের প্রতি আকর্ষণ থাকাটা প্রাকৃতিক ব্যাপারই, তারা বলতে চায়। পাশাপাশি অনেক রেফারেন্স নিয়ে আসেন যে সিংহ, বানর, ডলফিনের মধ্যেও নাকি এ ধরনের হোমোসেক্সুয়ালিটি দেখা যায়। আসলেই কি গে জিন বলতে কিছু আছে? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, এগুলো কি ন্যাচারাল? এলজিবিটি কিউ মুভমেন্ট আসলেই কি মানবাধিকার নাকি অন্য কোনো এজেন্ডা? উপরের সব বিষয়গুলোর মেডিকেল বিশ্লেষণের মাধ্যমে জানার জন্য মডেস্টি অ্যান্ড এটিকুয়েট আপলিফমেন্ট গ্রুপ থেকে এই বিষয়ে লাইভ সেশনের আয়োজন করা হয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ সেশনে আমাদের পুরো সময়টা থাকবেন আমাদের পরিচিত আমাদের পরিচিত মুখ, শ্রদ্ধেয় ডাক্তার শামসুল আরফিন শক্তি ভাইয়া। উনি রাইটার এবং রিসার্চার, এবং উনি লেখক ডাবল স্ট্যান্ডার্ড, কোষ্টি পাথর, মানসাঙ্ক, অভিশপ্ত এবং রংধনু বই। এবং হোস্ট হিসেবে আমি আছি, জাহিনুল আলম ফায়েদ, ফাইনাল ইয়ার, ঢাকা মেডিকেল কলেজ। তো ভাই, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, ইনশাআল্লাহ শুরু করা যাক ইনশাআল্লাহ। তো ভাইয়া, এই ব্যাপারে যে গে জিনের এক্সিস্টেন্স বা এই এলজিবিটি কিউ মুভমেন্ট, এই ব্যাপারে আপনার সার্বিক আলোচনা কি, বা আহ, আপনার ভিউ পয়েন্টটা কি এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেডিকেল বিশ্লেষণের মাধ্যমে আসলে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক নতুন নতুন বিষয় আসছে সামনে এবং অনেক কি বলা যায়, এটার পজিটিভ, এটার পক্ষেও মানুষ কথা বলছে, এটার বিপক্ষেও অনেক মানুষ কথা বলছে। কিন্তু আসলে ব্যাপারটা মানে কি, মানে এটা হচ্ছে আমাদের একটা যে আসলে মানে কি বলা যায় এটাকে, যে একপাক্ষিক কোনো কিছু যেন না হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা একটা একটা বিষয় সম্পর্কে আমরা বারবার একটা জিনিস শুনছি, কিন্তু আরো অনেক অ্যাসপেক্ট আছে যে বিষয়গুলোকে চেপে রাখা হচ্ছে, ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে, যার কারণে মানে ট্রু পিকচারটা সামনে আসছে না। তো যাক, সেখান থেকে আমাদের মানে এই ধরনের আলোচনাগুলো খুব বেশি বেশি হওয়া প্রয়োজন, কারণ এখন আমরা এমন একটা সময় আমরা বসবাস করি যেখানে আমাদের কাণ্ডজ্ঞান কি হবে, কমন সেন্স কি হবে, এটা সেট করে দেয় ইউরোপ। ইউরোপ সেট করে দেয় যে এটিকেট কাকে বলে, কোনটা নৈতিকতা, কোনটা নৈতিকতা না, কোনটা এটিকেট, কোনটাকে এটিকেট বলা হবে, কোনটাকে ভদ্রতা বলা হবে, কোনটাকে কমন সেন্স বলা হবে। এগুলো আমরা সব ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করি। তো যার কারণে এখানে অনেক কিছু সুযোগ রয়েছে। এটা যদি আপনারা ইতিহাস পড়েন, ইতিহাস এই সাক্ষী দেয়, অর্থনীতির ইতিহাস এই সাক্ষী দেয়, তারপর হচ্ছে দর্শনের ইতিহাস এই সাক্ষী দেয় যে মানে ইউরোপের ইতিহাসটা, সেটা বেসিক্যালি ইউরোপ এবং আমাদের মানে প্রাচ্য এবং পাশ্চাত্য ইন্টারাকশনটা, এটা মানে খুব বেশি কল্যাণকর কিছু ছিল না কখনোই। যার কারণে এখন যে তারা আমাদের উপরে একটা নৈতিকতার মানদণ্ড, স্ট্যান্ডার্ড চাপায়, মানে আমাদেরকে ইম্পোজ করতেছে বা মেনে নিতে বাধ্য করতেছে, সেটা জাতিসংঘের মাধ্যমে হোক, বা সেটা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, বিভিন্ন এনজিওর মাধ্যমে হোক, বিভিন্ন কি বলা যায়, দেশের গভর্নমেন্টকে প্রেশারাইজ করে শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্তির মাধ্যমে হোক, তার এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা ইউরোপিয়ান আইডিওলজিগুলো তারা আমাদের মধ্যে ইম্পোজ করার চেষ্টা করছে। এই আইডিওলজিগুলো গ্রহণ করার আগে আমাদেরকে খুব নিরপেক্ষভাবে এটার পক্ষ বিপক্ষ দেখতে হবে। আমি যদি একটা জিনিস আসলো, হ্যাঁ ইউরোপ কত উন্নত, অতএব ইউরোপের সবকিছু উন্নত, আমরা যদি উন্নত হতে চাই আমাদের কি ইউরোপকে ফলো করতে হবে, এভাবে যদি আমরা একটা জিনিসকে গ্রহণ করে নেই, তাহলে সেটা মানে কি বলা যায়, সেটা মানে ইনসাফ ভিত্তিক কোনো কিছু হবে না, সেটা কল্যাণকর কোনো কিছু হবে না। বরং এর পিছনে আমাদের দেখতে হবে যে এটার পিছনে মোটিভ কি, এটার পিছনে রিসার্চের নামে যে বিষয়গুলো সামনে আসছে সেগুলোর আসলে যৌক্তিকতা কতটুকু, এগুলো সবকিছু আমাদেরকে মানে বিশ্লেষণী দৃষ্টিতে গ্রহণ করে তারপর আমাদের তাদের আইডিওলজি গুলোকে একসেপ্ট করবো না রিজেক্ট করবো, এটা চিন্তা করতে হবে। বিকজ একটা জিনিস আপনি মাথায় রাখেন, আমি একটু একটু প্রাসঙ্গিক আলোচনা করে নিচ্ছি, যদিও আমাদের আজকে মূল আলোচনা এলজিবিটি নিয়ে। এই আলোচনাগুলো প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এইভাবে যে যখন ইউরোপ কলোনি করলো, উপনিবেশ আমলে যখন আমাদের উপরে উপনিবেশ তারা চাপালো, এবং এই উপনিবেশকে জাস্টিফাই করার জন্য তারা অনেক কথা বলেছে। তার মধ্যে কয়েকটা কথা হচ্ছে এরকম যে
প্রাচ্য হলো, প্রাচ্যের দেশগুলা বা ইস্টের দেশগুলা, এরা এরা হচ্ছে বর্বর, এদের মধ্যে কোনো সভ্যতা নেই, এরা একের অধিক বিবাহ করে, এরা এই করে সেই করে, মানে এরা এরকম ঠগি নামে এক ধরনের ডাকাতি করে, এরা সতীদাহ প্রথা চালু করে রাখছে। এরকম বিভিন্ন বিষয়কে পিকচার করা হলো। হ্যাঁ, আমাদের এই বিভিন্ন বিষয়কে ইউরোপে প্রেজেন্ট করা হলো এবং এভাবে কলোনাইজেশনকে জাস্টিফাই করা হলো। ঠিক আছে? তো এটা তারই একটা তারই ধারায় তারা নিজেদেরকে মানে উন্নত প্রমাণ, মানে তারা উন্নত, আমরা কম উন্নত, তারা সিভিলাইজড, আমরা আনসিভিলাইজড। সুতরাং তারা আমাদেরকে সিভিলাইজেশন শেখাবে এবং শেখানোর জন্য তাদের আমাদের দেশে আসা দরকার, থাকা দরকার, আমাদেরকে শোষণ করা দরকার, আমাদের উপরে জুলুম করা দরকার, আমাদেরকে শেখানো দরকার, আমাদেরকে লিবার্টি শেখানো দরকার, হ্যাঁ, আমাদেরকে ইকুয়ালিটি শেখানো দরকার, আমাদেরকে বৈষম্যহীন স্বাধীনতা শেখানো দরকার। এগুলো মানে এটা হচ্ছে তাদের মূল ইয়ে ছিল। ঠিক একই জিনিস আজকে তারা উপনিবেশ আমল ছেড়ে চলে গেছে, কিন্তু চলে যাওয়ার পরও আজকে তারা একই কায়দায় নব্য উপনিবেশবাদ বলা হয় যেটাকে, নিও কলোনিয়ালিজম। হ্যাঁ, এখন আর তারা নিজেরাই আমাদেরকে শোষণ করে না, বরং তারা বিভিন্ন পলিসির মাধ্যমে তারা দেখা যাচ্ছে যে আমাদের দেশের গভর্নমেন্টকে কন্ট্রোল করে এমন কিছু পলিসি তৈরি করে যার ফলে আলটিমেটলি সম্পদের ফ্লো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে সম্পদের ফ্লো সবসময় থাকে। আসলে এই বিষয়গুলো আমাদেরকে এই জন্য জানতে হবে, বিকজ আমরা তো আসলে ফ্রম মেডিকেল পয়েন্ট অফ ভিউ, এই মেডিকেল পয়েন্ট অফ ভিউ ইজ নট ইনাফ। কারণ এই মেডিকেল পয়েন্ট অফ ভিউ, রিসার্চ ফিল্ড, আমাদের এপিস্টেমোলজি, জ্ঞান তত্ত্ব সবকিছু কন্ট্রোল করতেছে ইউরোপ। ইউরোপ কন্ট্রোল করার কারণে তারা যে জিনিসটাই প্রডিউস করে আমাদেরকে দিবে সেটাকে আমাদের ওহির মতো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সো যদি আমরা বিষয়টাকে শুধুমাত্র মেডিকেল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আরো অনেক বিষয় জড়িত যেগুলো আমরা হয়তো বুঝতে পারবো না। যার কারণে এই কথাগুলো আগে শুরুতে বলে নিলাম যে এর বিষয়টা আমাদেরকে একটা ওভারঅল চিন্তা করতে হবে। ফ্রম মেডিকেল পয়েন্ট অফ ভিউ আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে অর্থনীতি, ইতিহাস, হ্যাঁ, আমাদেরকে এই পুরো জিনিসটা একটা সামগ্রিকভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে কি ঘটেছে, কি ঘটছে। তো এর একটা ধারাবাহিকতা হচ্ছে এইটা যে এই ধরনের নিত্য নতুন মানে মুভমেন্ট, নিত্য নতুন আইডিওলজি, নিত্য নতুন মতবাদ, হ্যাঁ, তারা তৈরি করবে এবং সেটাকে আমাদেরকে মেনে নিতে বাধ্য করবে ফর দেয়ার কমার্শিয়াল পারপাস। তারা সেটাকে যেন আমরা তাদের এই জিনিসগুলো মেনে নিয়ে আমরা তাদের একটা বাজারে পরিণত হই এবং তাদের নিত্য নতুন ব্যবসায় আমরা যেন ভোক্তা হই, ক্রেতা হই, তাদের বাজার হই। এটা হচ্ছে তাদের মেইন আইডিওলজি। এটা আপনারা মাথায় রাখেন এবং এটা বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় আপনারা হয়তো পাবেন। আজকে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। সেটা হচ্ছে যে এই যে সমকামী আন্দোলন, এইটার আসলে এটা ঠিক কবে থেকে শুরু, এটার বেসিসটা কি, এটার আসলেই কোনো বায়োলজিক্যাল বেসিস আছে কিনা, জেনেটিক বা হরমোনাল কোনো বেসিস আছে কিনা, এই ব্যাপারে মডার্ন সায়েন্স কি বলছে। আমরা যদি শুধু এক পেশে কথা শুনি তাহলে পরে আমরা হয়তো বা মানে বলে বসবো যে এটা হয়তো বা মডার্ন সায়েন্স এটাকে অ্যাপ্রুভ করছে বা এটার পক্ষে কথা বলছে, কিন্তু আরো ওয়েস্টার্ন রিসার্চার আছেন যারা এটার বিপক্ষে কথা বলছেন বা এটাকে চ্যালেঞ্জ করছেন বা এটাকে মানে কি বলা যায় অনুমোদন দিচ্ছেন না, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা ওভারঅল একটা পিকচার দেখবো যে আসলে ব্যাপারটা কি। আমি ডাক্তারদেরকে এই কথাটা সবসময় বলি যে আপনারা সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি ডাক্তার, ইটস ওকে, বাট আপনি তৃতীয় বিশ্বের একজন ডাক্তার। প্রথম বিশ্ব যেভাবে চিকিৎসা করে, যেভাবে সিদ্ধান্ত নেয়, যেভাবে একটা জ্বরের কারণে তারা সিবিসি থেকে শুরু করে সিটি স্ক্যান সবকিছুই তারা করে ফেলে, যেহেতু তাদের স্বাস্থ্য বীমা কনসেপ্ট আছে, স্বাস্থ্য বীমা কনসেপ্টের কারণে এই জিনিসটা তারা করে। কিন্তু সেটা আমরা এখানে করতে পারি না। আমাদের ক্লিনিক্যাল আই শার্ট হতে হয়, আমাদেরকে টেস্ট না করে রোগীর ক্লিনিক্যাল সিমটম দেখে আমাদেরকে অনেক অসুখ ডিসকভার করে ফেলতে হয়, সেভাবে আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়, যেটা আপনি পেরিফেরিতে গেলে আরো ভালো বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এটা, আমি থার্ড ওয়ার্ল্ড ডক্টর, আমাকে থার্ড ওয়ার্ল্ডের মতো করে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমাকে আয়রন ট্যাবলেটের বদলে আমাদেরকে কচুর কথা চিন্তা করতে হবে, বিকজ এটা আমার পেশেন্টের কাছে বেশি অ্যাফোর্ডেবল এবং অ্যাভেলেবল, ফিজিবল। মানে আমি ব্যাপারটা বুঝি এইভাবে, মানে ব্যাপারটা কি করলাম যে আমাদেরকে আমার থার্ড ওয়ার্ল্ড ডক্টরের মতো চিন্তা করতে হবে, যেহেতু আমি থার্ড ওয়ার্ল্ডের ডক্টর। তো সমকামিতা ব্যাপারটা, এটার ইতিহাস আমি একটু আলোচনা করতে চাই যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি সমকামিতা এটা একটা পাপ হিসেবে বিবেচিত হতো এবং সেখানে দেখা যাচ্ছে যে গ্রিক এবং রোমান সিভিলাইজেশনে সেখানে সমকামিতার প্র্যাকটিস ছিল, কিছুটা সমকামিতা তারা প্র্যাকটিস করতো, সেটাকে দেখা হতো না। কিন্তু যে মনোথিস্টিক রিলিজিয়ন যেগুলো আছে, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মগুলোতেও, মানে আপনি দেখবেন যে যারা অর্থোডক্স হিন্দু তারাও কিন্তু সমকামিতাকে পছন্দ করছে না, বা মানে প্রিমিট মানে যে কালচারগুলো রয়েছে, ট্রেডিশনাল কালচারগুলো, তারা এই সমকামিতাকে তারা মেনে নিতে পারতেছে না যে এটা কিভাবে সম্ভব। আসলে আমরা দেখবেন মেডিকেলের কারিকুলামে আমরা এটাকে আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স হিসেবেই পড়েছিলাম, আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স হিসেবে পড়েছিলাম, ঠিক না? কিন্তু আজকে সেটা নর্মাল হয়ে গেছে। আজকে বরং সমকামিতার বিরোধিতা করাটা একটা অফেন্স, হোমোফোবিয়া বলা হয়, যে সমকামিতার বিরোধিতা করব, এটা একটা অফেন্স। তো এই যে মানে চেঞ্জিং কনসেপ্ট অফ মোরালিটি,
চেঞ্জিং কনসেপ্ট অফ আইডিওলজি, এই বিষয়গুলো আমাদের খুব বোঝা প্রয়োজন। এই বিষয়গুলো আমাদের না বুঝলে পরে আমি কে, আমি এই বর্তমান 21 শতকে দাঁড়িয়ে আমি কে, আমার সত্তা কি, আমার আইডিওলজি কি, আদর্শ কি, এই বিষয়গুলো না হলে পরে আমরা বুঝতে পারবো না। তো মোট কথা সমকামিতার ইতিহাসটা যদি আমরা একটু যদি দেখি, যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি এটাকে মানে একটা পাপ হিসেবে দেখা হচ্ছে, এটাকে একটা আনন্যাচারাল হিসেবে দেখা হচ্ছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এই বিগত শতকে এসে, নট অনলি বিগত শতকের পুরা থ্রু আউট বিগত শতক পুরোটা না, বরং শেষের দিকে এসে মানে এলজিবিটি আন্দোলনটা 1964 সাল থেকে মোটামুটি এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এবং 1968 সালে স্টোন ওয়াল, আমেরিকার স্টোন ওয়াল নামে একটা জায়গা আছে, সেখানে একটা নাইট ক্লাবে, গে নাইট ক্লাব, সেখানে পুলিশ রেড দেওয়ার ফলে সেখানে কিছু মানে রক্তারক্তি হয়, 3-4 জন মারা যায়, এবং এখান থেকে স্টোন ওয়াল দাঙ্গা শুরু হয়ে যায়। এবং মোটামুটি এই 1968 সাল থেকে সমকামীরা পুরোপুরি ভাবে তারা মাঠে নেমে পড়ে, এবং মাঠে নেমে পড়ে তারা তাদের অধিকার আদায়ের জন্য মানে সোচ্চার হয়ে দাঁড়ায়। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখবো যে মানে ফেমিনিজম এবং এলজিবিটি আন্দোলন দুটো মার্জ করে ফেলেছে, একসাথে হয়ে গেছে। কিভাবে একসাথে হলো সেটা আমরা দেখবো। তবে একটু ধাপে ধাপে আলোচনাগুলো করছি, আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, তো সর্বপ্রথম এই মানে সমকামিতাটাকে নরমালাইজ করার যে প্রচেষ্টা, এইটা আমরা পাই আলফ্রেড কিনসির মাধ্যমে। আলফ্রেড কিনসি ছিলেন একজন আমেরিকান এন্টোমোলজিস্ট বা কীট তত্ত্ববিদ, এবং উনি প্রথমে তো ওনার কিছু রিসার্চ ছিল কীট তত্ত্বের উপরে, মানে পোকামাকড়ের উপরে। 1931 সাল পর্যন্ত উনি কীট তত্ত্বের উপরেই ওনার পড়াশোনা, ওনার রিসার্চ, ওনার সবকিছু। উনি প্রফেসর ছিলেন, হ্যাঁ, কীট তত্ত্বের প্রফেসর ছিলেন। এবং তারপরে উনি যেটা করলেন, ওনার মানে ছাত্রদেরকে নিয়ে উনি বিভিন্ন ম্যারেজ কাউন্সেলিং বা সেক্সুয়াল লাইফ নিয়ে কাউন্সেলিং এগুলো শুরু করলেন। এবং শুরু করার পর একটা পর্যায়ে তাকে 1948 সালে তাকে মানে 1940 সালের দিকে তাকে রকফেলার কর্পোরেশন, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, রকফেলার কর্পোরেশন, এটা তাকে ফান্ডিং করলো, এবং ফান্ডিং করে মানে মান্থলি সম্ভবত $40,000 বা পাউন্ড, মনে নেই মুহূর্তে। এটা নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে, আপনারা যদি মনে করেন যে এটা সম্পর্কে আপনারা আরো দলিল সহকারে জানতে চান, তাহলে করে আমার মানে ইউটিউব চ্যানেলে ওখানে 3-4টা ছোট ছোট 10-15 মিনিটের ভিডিও আছে, সেখানে আমি মানে স্ক্রিনশট দিয়ে বিভিন্ন বইয়ের, বিভিন্ন চিঠির, হ্যাঁ, বিভিন্ন রকফেলার কর্পোরেশনের সাথে মানে কি আলফ্রেড কিনসির যে চুক্তি হয়েছিল সেটা, এরকম বিভিন্ন জিনিসের মানে ছবি দিয়ে আমি সেখানে ভিডিওগুলো তৈরি করেছি, আপনারা দেখতে পারেন চাইলে। আচ্ছা, তো ওখানে ওই 1948 সালে উনি একটা গবেষণা প্রকাশ করেন, প্রায় 10 বছরের গবেষণা, যে হিউম্যান সেক্সুয়ালিটি ইন মেল, পুরুষের সেক্সুয়ালিটি নিয়ে একটা গবেষণা উনি প্রকাশ করেন। এবং তার 5 বছর পরে 1953 সালে উনি মানে ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে ওনার আরেকটা গবেষণা প্রকাশ করেন। এবং এই দুটো গবেষণা পরবর্তীতে গত 70 বছর ধরে এই দুটো গবেষণা প্যারাডাইম হয়ে আছে। আমরা যা কিছু গবেষণা হচ্ছে সায়েন্টিফিক, যে কোনো গবেষণাই আপনারা হয়তো জানেন যে কোনো গবেষণা, রিসার্চ, মানে ডাটা কালেকশন, ডাটা বিশ্লেষণ, এইগুলা একটা থিওরির আন্ডারে হয়, থিওরি থেকে বের হতে পারে না। এটাকে বিজ্ঞান দার্শনিকরা যারা ওনারা বলেন থিওরি ল্যাডেননেস বলেন। হ্যাঁ, থিওরি ল্যাডেননেস মানে আমরা যারা রিসার্চার, আমাদের একটা প্রবণতা থাকে যে আমরা যে কোনো ডেটা পাই, সেই ডেটাকে বর্তমান এক্সিস্টিং থিওরির আন্ডারে ব্যাখ্যা করার চেষ্টা করি, ঠিক আছে, বা এভাবে একটা থিওরি প্যারাডাইম হয়ে যায়। যেমন আমি যদি একটু বোঝাতে চাই, যে আমাদের মানে মেডিকেল বিদ্যায় একটা সময় পর্যন্ত প্যারাডাইম ছিল হিউমার। আপনারা এটা শুনেছেন কিনা, যে হিউমার মানে হচ্ছে মানুষের দেহে 4 ধরনের ফ্লুইড আছে। হ্যাঁ, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে পিত্ত, হলুদ পিত্ত, সবুজ পিত্ত, 2 ধরনের পিত্ত আছে, রক্ত, আরেকটা কি যেন পানি বা সামথিং এরকম কিছু একটা। এই 4টা হিউমারের মধ্যে যখন ইমব্যালেন্স হয়, তখন মানুষের মধ্যে কোনো একটা অসুখ তৈরি হয়। এটা ছিল একটা সময় পর্যন্ত প্যারাডাইম। এরপরে প্যারাডাইম আসলো যে না, এগুলো দ্বারা হয় না, জার্ম দ্বারা হয়, জার্ম থিওরি বলা হয় সেটাকে, ঠিক আছে না। তো এইরকম মানে এখন হচ্ছে মানে সমকামিতার যে প্যারাডাইম বা সেক্সোলজির যে প্যারাডাইম, হ্যাঁ, এটা আমি যদিও মানে প্রফেশনাল ডাক্তার, কিন্তু আমার মানে স্টাডিজ বা এই যে পড়াশোনা, প্রফেশনাল বাইরে যে পড়াশোনা, এটার মূল ফোকাস হচ্ছে জেন্ডার এন্ড সেক্সুয়ালিটি। এগুলো নিয়ে আমি মানে পড়াশোনা করতে বেশি মানে ফিল করি আর কি, মানে ইন্টারেস্ট ফিল করি। তো আচ্ছা, ভাই ফায়েদ ভাই, আমাদের এই ইয়েটা কি শেয়ার হয়েছে কিনা, মানে ফেসবুকে শেয়ার হয়েছে কিনা? হ্যাঁ, চলতেছে ভাই।
পেজে চলতেছে চলতেছে। না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমরা এখানে ঠিক আছে, এখানে হয়তো শো করতেছে না ভাই, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা তাহলে যেটা বলছিলাম আমি, যে এই যে কিনসি রিপোর্ট, এই যে দুটো কিনসি রিপোর্ট আমরা পেলাম, এই এই কিনসি রিপোর্ট দুটো হচ্ছে আমাদের সেক্সোলজির প্যারাডাইম। হ্যাঁ, এই সবকিছু এই থিওরির আন্ডারে করা হয়। এবং এখানে উনি একটা কিনসি স্কেল তৈরি করলেন, যেই কিনসি স্কেলে উনি দেখালেন যে না, মানুষের মধ্যে হেটেরোসেক্সুয়াল হোমোসেক্সুয়াল এই দুই ভাগ না মানুষ, বরং ভিতরে আরো বিভিন্ন মাত্রা আছে। মানে একজন মানুষ পুরোপুরি হোমোসেক্সুয়াল, 100% হোমোসেক্সুয়াল এবং 100% হেটেরোসেক্সুয়াল, এই দুটোর মাঝখানে আরো কিছু ধাপ রয়েছে। যেমন কোনো মানুষ এরকম হতে পারে যে সে 70% হেটেরো কিন্তু 30% হোমো। আবার কেউ হতে পারে এরকম যে 30% হেটেরো, 70% হোমো, এরকম হতে পারে। মানে উনি বলতে চাচ্ছেন যে আমি একটা কিনসি স্কেল তৈরি করলাম, যে স্কেলে দেখাচ্ছে যে মানুষের সেক্সুয়ালিটি এটা বাইনারি না, নারী মানে হেটেরোসেক্সুয়াল হোমোসেক্সুয়াল বাইনারি না, বরং মানুষের একজন মানুষ তার মধ্যে বিভিন্ন মাত্রার হোমোসেক্সুয়ালিটি থাকতে পারে। কারো 10%, কারো 20%, কারো 30%, কারো 50%, কারো 60%। হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু থাকে। এটা হচ্ছে তার গবেষণার ফাইনাল রিপোর্ট। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে আসলে ওই সময় যে কিনসি সাহেব যে গবেষণাটা করলেন সেটার ব্যাপারে ওই সময় প্রচুর সমালোচনা হয়। বেশ কয়েকটা সমালোচনা মানে ওই সময়কার যারা সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিশিয়ান যারা ছিলেন তারা সমালোচনা করেন। ওই সময়কার যারা ডাক্তার ছিলেন তারা সমালোচনা করেন। যারা বিভিন্ন অন্যান্য বায়োলজিক্যাল সায়েন্সের মানে প্রফেসর বা একাডেমিশিয়ান তারা সমালোচনা করেন কিনসিকে, পত্র মানে লেটার লেখেন। এই লেটারগুলো আমি আমার ইউটিউবের ভিডিওতে নিয়ে এসেছি। সেখানে তারা বারবার বলতে থাকেন যে দেখেন এটা আপনার এই গবেষণাটা একটা ফল্টি গবেষণা হয়েছে। কয়েকটা ফল্ট ধরেন, তার মধ্যে আমি একটা ফল্টের কথা উল্লেখ করব, যেটা খুব মেজর ফল্ট। সেটা হচ্ছে আব্রাহাম ম্যাসলো নামে একজন স্ট্যাটিস্টিশিয়ান, আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের উনি একজন বেশ বড় হর্তাকর্তা। উনি একটা একটা পেপার লেখেন যে সেক্স রিসার্চে, বিশেষ করে কিনসি রিপোর্টে ভলান্টিয়ার বায়াস এবং স্ট্যাটিস্টিক্যাল বায়াস, আরো যে সমস্ত বায়াস গুলো আছে এইগুলো নিয়ে উনি একটা লেটার লেখেন, একটা মানে রিসার্চ পেপার লেখেন। এবং সেখানে উনি উল্লেখ করেন, দেখেন ভলান্টিয়ার বায়াসটা হচ্ছে এরকম একটা জিনিস যে যে দেখেন মানে আজকে সেক্স নিয়ে আমরা যারা মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, দেখবেন যে রোগী সেক্স নিয়ে কথা বলতে চায় না, মহিলারা তো আরো চায় না। হ্যাঁ, যে তার সেক্সুয়াল লাইফ কেমন, ওয়াইফের মানে যদি বলা হয় যে আপনি এটা করেন কিনা, এটা করেন কিনা, অনেক কষ্ট করে সে মুখ দিয়ে একটা একটা কথা বের করে। কাউকে যদি জিজ্ঞেস করেন আপনি হস্তমৈথুন করেন, তো সে বলতে চায় না। মানে মানুষের মধ্যে একটা সংকোচ কাজ করে বিষয়টা নিয়ে। তো আজ থেকে 60-70 বছর আগে আমেরিকার অবস্থা, মানে আজকে যেরকম মানুষ ফ্রিলি সেক্সের কথা বলতেছে, 60-70 বছর আগে আমেরিকার অবস্থা এমন ছিল না, কিছুটা আমাদের গ্রামের লোকের মতোই ছিল। হ্যাঁ, তার মানে সবাই সেক্সের কথা এসে বলবে না ইন ডিটেলস, আমি কি করি না করি, আমি কি মানে আমি কি মানে ওরাল সেক্স করি না করি না, আমি কি বিয়ে ছাড়াও আমার স্বামী ছাড়াও আরো 2-4 জনের সাথে সেক্স করে বেড়াইছি কিনা, এটা মানে মানুষ বলতে চায় না, তাই না? কারা বলে? বলতেছেন যে ওই যে স্ট্যাটিস্টিশিয়ান উনি যে বলতেছেন যে তারাই এই কথাগুলো ভলান্টিয়ারিং করে এসে বলে যাদের মধ্যে এই ধরনের প্র্যাকটিস বেশি, যারা মানে আনন্যাচারাল সেক্সুয়াল প্র্যাকটিস গুলো যারা করে থাকে, যাদের রেট বেশি, তারাই ভলান্টিয়ারিং করে। মানে সেক্সোলজিতে ভলান্টিয়ারিং করা মানুষ মানে বুঝতে হবে যে সে একটা আনন্যাচারাল প্র্যাকটিসে জড়িত। মানে নর্মাল মানুষ তারা ভলান্টিয়ারিং করতে চায় না, এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে খুব অল্প সংখ্যক মানুষই সেক্সের ব্যাপারে ফ্রি, মেজরিটি পিপল তারা ফ্রি না। এবং যারা সেক্সের ব্যাপারে ফ্রি না, ভলান্টিয়ারিং করতে আগ্রহী না, এদের মধ্যে ভার্জিনিটির পরিমাণ বেশি, এদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কম, এদের মধ্যে হস্তমৈথুন কম, এদের মধ্যে সমকামিতা কম। এখন কিনসি কাদের উপরে রিসার্চটা করলেন? কিনসির এই রিপোর্টের পিছনে যাদের ইন্টারভিউ নিয়েছেন, যাদের নেওয়া হয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রিজনার যারা কয়েদে থাকে, মানে জেলখানায় থাকে, যে বিভিন্ন মাত্রায় যারা শাস্তিপ্রাপ্ত, তারা হচ্ছে তার অন্যতম একটা মানে একটা মেজর পোর্শন ছিল এরা। আরেকটা পোর্শন ছিল যারা ছিল মেল প্রস্টিটিউট। তাহলে পরে যে উনি যে একটা ভলান্টিয়ারদেরকে চুজ করলেন, আপনারা জানেন যে মানে আমেরিকাতে প্রিজন রেপ বলে একটা কথা আছে, শুধু আমেরিকাতে না বাংলাদেশেও বা বিভিন্ন জায়গায় প্রিজন রেপ খুব কমন একটা বিষয়। এখানে যে বিষয়টা ঘটে যে মানে ছোট আকারের পুরুষকে বড় আকারের পুরুষ মানে ফিমেলের সাবস্টিটিউট মনে করে তার সাথে মানে সেক্সে লিপ্ত হয়, এবং এটাকে তারা নর্মাল মনে করে যে সে বেসিক্যালি সমকামী না, কিন্তু জেলখানার ভিতরে এই চাহিদাটা মেটানোর জন্য সে নারীর একটা রিপ্লেসমেন্ট বেছে নেয়। এটাকে বলে প্রিজন রেপ। তার মানে জেলখানার ভিতরে মানুষ নর্মালি সমকামিতায় মোরাল লেস অভ্যস্ত থাকে।
তো এই যে যদি আমি এরকম একটা ভলান্টিয়ারিং করে, যারা এই ভলান্টিয়ারদের মধ্যে এই ধরনের মানুষকে আমি নিয়ে আসি, এবং এরপরে যদি আমি সমকামিতার পার্সেন্টেজ বেশি পাই, তাহলে কি এইটা অরিজিনাল পিকচারকে রিপ্রেজেন্ট করলো? কখনোই না। কারণ অরিজিনাল পিকচারে তো মেজরিটি পপুলেশন তারা সেক্সের ব্যাপারে ফ্রি না, তারা ভলান্টিয়ারিং করে না, তারা তাদের মধ্যে এই সমস্ত প্র্যাকটিস তাদের মধ্যে কম, তাদের মধ্যে সীমিত এই সমস্ত প্র্যাকটিস তারা করে। যারা ভলান্টিয়ারিং করছে এমন একটা গ্রুপকে আমি বেছে নিচ্ছি যারা এইগুলো বেশি করে, এবং এমন একটা যারা ভলান্টিয়ারিং করে তাদের মধ্যেও এটা বেশি, এমন একটা গ্রুপকে আমি বেছে নিচ্ছি যারা এটা বেশি করে। আবার যারা ভলান্টিয়ারিং করে আসতেছে তাদের মধ্যেও এই ধরনের মানে মানে সেক্সুয়াল অফেন্স যেটাকে মনে করা হতো সেই বিষয়গুলো বেশি। তো উনি ওদের উপরে রিসার্চ করে একটা সিদ্ধান্তে আসলেন যে আমেরিকার 10% মানুষ সমকামী। তাহলে এটা কি হলো? এটা কি আসলে একটা রিসার্চটা বায়াস হয়ে গেল না? ভলান্টিয়ার বায়াস হয়ে গেল না রিসার্চের মধ্যে? বিরাট একটা বায়াস তৈরি হয়ে গেল রিসার্চের মধ্যে। এবং এটাকে উনি জেনারেলাইজেশন করলেন যে আমেরিকার 10% মানুষ। আরে ভাই, আমেরিকার 10% মানুষ, আপনি তো রিসার্চ করছেনই, আপনার যাদের উপর রিসার্চ করতে তার মধ্যে 100 জনের 70 জনই হচ্ছে কয়েদি, 100 জনের মধ্যে 10 জন হচ্ছে, 20 জন হচ্ছে কি বলে, মেল প্রস্টিটিউট। তাহলে আপনি এরকম একটা রিসার্চকে কিভাবে জেনারেলাইজ করে বলে ফেলেন যে আমেরিকার 10% মানুষ সমকামী? উনি বলতেছেন যে আমেরিকার 25% নারী তারা স্বামী ছাড়া অন্য মানুষের সাথে তারা করে বেড়ায়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে লিপ্ত। উনি বলতেছেন যে 99% আমেরিকান হস্তমৈথুন করে। দেখেন কিভাবে জেনারেলাইজেশন গুলো করতেছে। হ্যাঁ, মানে ভলান্টিয়ার বায়াস। তো এই বিষয়গুলো নিয়ে সেই সময় অনেক তোলপাড় হয়, অনেক আলোচনা হয়, কিন্তু যেহেতু রকফেলার ফাউন্ডেশন এটাকে মানে ফান্ডিং করেছে, যারা আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করে, তো আলটিমেটলি বিষয়গুলো আর ওভাবে আসে নাই। বরং এই কিনসির রিপোর্ট এইটাই একটা প্যারাডাইম হয়ে যায়। বর্তমান যারা ডাক্তাররা রিসার্চ করতেছে বলেন, বা বিভিন্ন বায়োলজিক্যাল সায়েন্সের মানুষরা সেক্স নিয়ে রিসার্চ করতেছে, তারা এই কিনসির রিপোর্টের প্যারাডাইমের আন্ডারে করে, এটার বিরুদ্ধে কেউ কখনো কিছু বলে না। ঠিক আছে না? আজকে অনেক ডাক্তার দেখবেন যে কথা বলতেছে যে এটা খুব দুঃখজনক, আমরা যে ডাক্তাররা আমরা স্যাকমোরা ডাক্তার লিখলে পরে আমরা চেতা যাই, হ্যাঁ, মানে নন ডক্টর হোমিওপ্যাথি আয়ুর্বেদ ওনারা ডাক্তার লিখলে পরে আমরা আমরা সরব হয়ে উঠি, সেই আমরাই নন ডাক্তার মানুষদের থিওরি দিয়ে আমরা মানে চিকিৎসা বলি বা আমরা এই জিনিসগুলোকে আমরা অ্যালাউ করতেছি। এটা খুব দুঃখজনক একটা বিষয়। আচ্ছা, আরেকজন এই সমকামিতা যে কনসেপ্টের এই এলজিবিটি আন্দোলনের খুঁটি হচ্ছেন জন মানি নামে একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন। দেখেন, একজন কীটতত্ত্ববিদ, একজন সাইকোলজিস্ট, কেউই প্রফেশনাল ডাক্তার না, অথচ তাদের সিদ্ধান্তগুলোর উপরে আমরা ডাক্তাররা আমাদের চিকিৎসা বা আমাদের অবস্থান আমরা গ্রহণ করে ফেলছি। তো জন মানি উনি বললেন, উনি ওনার কনসেপ্ট হচ্ছে একটা বিখ্যাত থিওরি, জেন্ডার থিওরি, এর জনক হচ্ছেন উনি। তো জন মানি বললেন যে সেক্স এবং জেন্ডার দুটো ভিন্ন বিষয়। দেখেন, এগুলো কিন্তু মনোবিজ্ঞান আলটিমেট আসলে সাইকোলজি কোনো সায়েন্স কিনা এটা নিয়ে কথা আছে। তো উনি উনি কথা বললেন, সেটা হচ্ছে যে সেক্স একটা বায়োলজিক্যাল সেক্স, আর একটা হচ্ছে জেন্ডার রোল, দুটো ভিন্ন বিষয়। একজন পুরুষ বায়োলজিক্যাল সেক্স পুরুষ নিয়ে জন্মাইছে, তার মানে এই না যে সে তার জেন্ডার রোলটা পুরুষই হবে। মেয়েদের মতো হইতে পারে, সে বাচ্চা সামলাতে পারে, সে কিচেনে কাজ করতে পারে, ঘর মুছতে পারে, মেয়েরা যা 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 করে সেগুলো সে করতে পারে, ফিমেল রোল প্লে করতে পারে। আবার এটা হতে পারে যে একজন মানে বায়োলজিক্যালি ফিমেল, কিন্তু সে মানে পুরুষের সোশ্যাল রোল সে প্লে করবে, সে আরবিতে চাকরি করবে, সে মেথরের চাকরি করবে, সে কি বলা যায় এই রাজমিস্ত্রির চাকরি করবে, এগুলো সে করতে পারে। ওনার কথা হচ্ছে এটা যে আমরা মানে বায়োলজিক্যাল সেক্স যাই হোক না কেন, একজন নারীকে নারী করে তুলি আমরা সমাজ, একজন নারীর জেন্ডারকে নারী বানাই আমরা সমাজ। জেন্ডার রোল এটা হচ্ছে সমাজ কর্তৃক শেখানো একটা বিষয়, পরিবার শেখায়, সমাজ শেখায়, এটা বেসিক্যালি ইউনিভার্সাল কিছু না, রোল, জেন্ডার রোলটা। এবং উনি আবার একটা জিনিস বলেন যে জেন্ডার আইডেন্টিটি, বায়োলজিক্যাল সেক্স ছেলে হতে পারে কিন্তু সে নিজেকে আইডেন্টিফাই করতেছে মেয়ে হিসেবে, জেন্ডার আইডেন্টিটি ডিফারেন্ট, এটাও ভিন্ন হতে পারে। সেক্স এবং জেন্ডার দুটো এক জিনিস না, না জেন্ডার রোল বায়োলজিক্যাল সেক্সকে ফলো করতে বাধ্য, না জেন্ডার আইডেন্টিটি বায়োলজিক্যাল সেক্সকে ফলো করতে বাধ্য। ঠিক আছে? এই দুটো থিওরি উনি দিয়ে দিলেন, এবং এই দুটো থিওরি একই সাথে নারীবাদের কাছে খুব একটা জনপ্রিয় হয়ে গেল, যেহেতু উনি বলছেন যে নারীরা পুরুষের মতো রোল প্লে করতে পারে, সামাজিক রোল, হ্যাঁ, পুরুষ যা যা পারে নারীও তাইতে পারে। নারীকে নারী করে তোলে সমাজ, নারীকে নারী করে তোলে পরিবার, তাই না? তারপরে এটা এই থিওরিটা নারীদের কাছেও জনপ্রিয় হলো এবং একই সাথে সমকামীদের কাছে জনপ্রিয় হয়ে গেল। এইবার সেকেন্ড ওয়েভ ফেমিনিজম এবং এলজিবিটি আন্দোলন একসাথে মিলে গেল। এই জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় নারীরা
নারীবাদীরা এবং সমকামীরা একসাথে আন্দোলন করে, একসাথে গে প্রাইড করে, একসাথে বিভিন্ন মানে শোডাউন তারা একসাথে করে। এর পিছনে ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তো জন মানির গবেষণা যে মানুষ নারী হয়ে জন্মায় না, বা মানুষ পুরুষ হয়ে জন্মায় না, বরং সমাজই তাকে নারী করে তোলে, সমাজই তাকে পুরুষ করে তোলে, এইটার পিছনে ওনার একটা মানে একটা রিসার্চ আছে যেটা একটা টোটাল ফেলিয়ার। সেটা কি রিসার্চ আমি আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে বিখ্যাত ডেভিড রেইমার কেস। ডেভিড রেইমার কেসে এক ব্যক্তি দুটা যমজ ছেলে হয়। দুইটা যমজ ছেলের যখন তাদের মুসলমানি তো না, সুন্নত খতনা আর কি, যেটা সার্কামসিশন, এইটা যখন করানোর সময় হয় তখন তাদেরকে সার্কামসিশন করানোর জন্য তারা যায়, এবং সার্কামসিশন করানোর সময় একটা বাচ্চার ক্ষেত্রে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট হয়, এবং ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেখানে বাচ্চাটার একটা লিঙ্গটা পুরোপুরি ভাবে পুড়ে একদম শেষ হয়ে যায়। তো পরবর্তীতে তারা কি করবে, তারা দুটো বাচ্চাকে নিয়ে জন মানির কাছে আসে। জন মানি তখন একজন চাইল্ড সাইকোলজিস্ট। সেখানে যাওয়ার পরে জন মানির তো থিওরি এটা যে মানুষ নারী হয়ে জন্মায় না, পুরুষ হয়ে জন্মায় না, আমরাই তাকে নারী করে তুলি। তো উনি সিদ্ধান্ত নিলেন যে বাচ্চাটা লিঙ্গ আছে সেই বাচ্চাটা পুরুষ হিসেবে বড় হবে, এবং যে বাচ্চাটা লিঙ্গ নাই সেই বাচ্চাটা নারী হিসেবে বড় হবে। তো ঠিক সেটা করা হলো। করার পরে 14 বছর বয়সে গিয়ে মেয়ে বাচ্চাটা, মানে মেয়ে না, আসলে তো সে ছেলে, মেয়ে বাচ্চাটা সে আবিষ্কার করলো যে না, আমি তো মেয়ে না। কিভাবে মেয়ে না? তার ছেলেদের সাথে খেলতে ভালো লাগে, ছেলেদের পোশাক পরতে ভালো লাগে, ছেলেদের সাথে মতো মারপিট করতে ভালো লাগে, হ্যাঁ, তার পুতুল নিয়ে খেলতে ভালো লাগে না, রান্নাবাড়া করতে ভালো লাগে না, রান্নাপাতি খেলতে ভালো লাগে না, মানে এই যে দেখেন, হ্যাঁ, মেয়েদের পোশাক পরতে ভালো লাগে না 14 বছর বয়সে। তো 14 বছর বয়সে সে জানলো যে আমি একজন পুরুষ। সে বললো যে না, আমি পুরুষ হিসেবে বড় হতে চাই। সে আবার পুরুষ সে ব্যাক করলো, এবং আলটিমেটলি যেটা হলো 30 বছর বয়সে গিয়ে সে আত্মহত্যা করলো, 36 বছর বয়সে গিয়ে তার ভাই আত্মহত্যা করলো। তো এখানে আসলে মানে পুরা রিসার্চটা একটা ফেলিয়ার। মানে তাকে ছোট্টবেলা থেকে সেই বাচ্চাটাকে মেয়ে হিসেবে বড় করার সমস্ত চেষ্টা করা হচ্ছে, বাট স্টিল সে নিজের পুরুষত্বকে ডিসকভার করে ফেলছে। হ্যাঁ, তার মানে এই পুরুষত্ব বিষয়টা মানে মানে মেল ব্রেন ম্যাপ, এইটা মানুষ জন্মানোর সময় নিয়ে জন্মায়। মানুষ জন্মানোর সময় এই মেল ব্রেন প্যাটার্ন নিয়ে জন্মায়। তো যার কারণে মেয়ে হিসেবে করতে চেয়েও জিনিসটা আসলে ঘটে নাই। কারণ হচ্ছে আমাদের ইন্ট্রাইউটেরাইন 3টা হরমোন আছে। একটা হচ্ছে অ্যান্টিমুলারিয়ান ডাক্ট হরমোন, একটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এবং আরেকটা হরমোনের নাম আমি ভুলে গেলাম এই মুহূর্তে। 3টা হরমোন, এই 3টা হরমোন আমাদের সেক্স ডিটারমাইন করে। মানে এক্স ওয়াই ক্রোমোজোমের ফলে যেই ধরনের এক্স ওয়াই জিনোটাইপের ফলে যেই ধরনের ফিনোটাইপ হওয়ার কথা সেটা আসলে হবে কিনা সেটা নির্ধারণ করে এই 3টা হরমোন। তো যার কারণে ওই 3টা হরমোনের প্রভাবে আমাদের ব্রেনটা, পুরুষের ব্রেন পুরুষের মতো, নারীর ব্রেন নারীর মতো হয়ে যায়। এটা বিস্তারিত জানার জন্য আপনার ব্রেন সেক্স বইটা পড়তে পারেন, যেটার অনুবাদ হয়তো আসবে ইনশাআল্লাহ তাআলা। এই অনুবাদ আমি করছি, সম্ভবত ইয়েতে আসবে, আমি এবং আমার ভাই মিলে করছি, সম্পাদন আমি করবো। এটা এই বই মেলায় হয়তো আসতে পারে, বইটা পড়লে আপনার খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এখানে এই বিষয়টা হচ্ছে এটা। তো আলটিমেটলি মানে ওনার এই রিসার্চটা পুরোপুরি ভাবে একটা টোটাল ফেলিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো এই কিন্তু এটাকে তো আমরা এটাকে মানে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, নারীবাদ অ্যাকসেপ্ট করেছে এটাকে, এলজিবিটি যারা গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার তারা এটা অ্যাকসেপ্ট করেছে, এবং করে এটা নিয়ে তারা একটা সামাজিক সোশ্যাল প্রোপাগান্ডা চালায়। এরপরে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো খুবই মানে শুনলে পরে আপনারা ভালো লাগবে না আপনার শুনতে। সেটা হচ্ছে যে 1968 সালে যখন স্টোনওয়াল দাঙ্গা হয়, সেই সময় 68 সালে, আমি যদি ভুল না হয়ে থাকি, আমরা ডাক্তাররা ডিএসএম ক্রাইটেরিয়া ইউজ করি। হ্যাঁ, আমরা মানে মেন্টাল ইলনেসকে বোঝার জন্য ডিএসএম ক্রাইটেরিয়া ইউজ করি। তো ডিএসএম ক্রাইটেরিয়া সম্ভবত ডিএসএম 1 1968 সালে প্রণয়ন করা হয়, আমি যদি ভুল না হয়ে থাকি। এবং ওখানে সমকামিতাকে একটা মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয়। 1969 সাল থেকে সমকামীরা আন্দোলন শুরু করে এটার বিরুদ্ধে, এবং 1971 সালে যেই মানে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যে বার্ষিক সভা, সেখানে গে যারা বাইরে বিক্ষোভ করতে থাকে, এক পর্যায়ে তাদের একটা প্রতিনিধি দল কনফারেন্স হলের ভিতরে ঢুকে পড়ে। সেখানে তারা রিডিকিউল করতে থাকে, যারা কথা বলতেছে তাদের কথা বলতে দিবে না, চিৎকার করবে, হইচই করবে, এগুলো করবে। আলটিমেটলি শেষ পর্যন্ত পুলিশ ডেকে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়, চেয়ার টেয়ার ভাঙচুর থেকে শুরু করে নিয়ে সেখানে অনেক কিছু তারা করে ফেলছে। এর পরের বছর আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যে বার্ষিক সভা, সেখানে গেদের পক্ষ থেকে মানে সমকামীদের পক্ষ থেকে একজন সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেওয়া হয়, এবং ওদের একটা প্যানেলকে মানে ওই সভায় রাখা হয়, এবং রাখা হওয়ার পর সেখানে অনেক কথাবার্তা চলে, বাকবিতণ্ডা চলতে থাকে। হ্যাঁ, এক পর্যায়ে মাইক ছিনিয়ে নিয়ে সমকামী আন্দোলনের যিনি প্রধান প্রবক্তা ছিলেন, আমি নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, উনি মাইক ছিনিয়ে নিয়ে উনি বলতে থাকে যে যুদ্ধের ঘোষণা শুনে নাও,
তোমরা সাইকিয়াট্রিস্টরা আমাদের সমকামীদের শত্রু, অতএব তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। এটা আপনারা পাবেন আমার আমার কোন বইতে দিলে পাবেন, বইটার কাছে নাই এখন, ভুল না হয়ে থাকলে কোষ্ঠী পাথর 3 বইতে, মানে কাঠগড়া বইতে এটা আছে। আচ্ছা, তো ওখানে ওই সেখানে এরকম বাক বিতরণ চলতে থাকে, এবং তারপরের বছর 1973 বা 1974 সালে পরবর্তী যে সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যে মিটিং, বার্ষিক সভা, সেখানে একটা ভোটাভুটির মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে না, সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভায় সেখানে সমকামিতাকে মানে মানসিক রোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ডিএসএম ক্রাইটেরিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং এরপরে মানে দেখেন প্রেশারের মাধ্যমে, প্রেশার মানে পলিটিক্যাল প্রেশারের মাধ্যমে, যেটা স্বীকার করছে সমকামীরা যেই সাইকিয়াট্রিস্টকে নিয়োগ দিছিল, ওই মহিলা সাইকিয়াট্রিস্ট স্বীকার করছেন। উনি বলতেছেন ইট ওয়াজ নেভার এ সাইন্টিফিক মুভ, ইট ওয়াজ এ পলিটিক্যাল মুভ। যে দ্য রেজাল্ট কেম সো ফাস্ট বিকজ ইট ওয়াজ নট এ সাইন্টিফিক মুভ, ইট ওয়াজ এ পলিটিক্যাল মুভ। মানে সাইন্টিফিক মুভ হলে পরে, সাইন্টিফিক মেজার হলে পরে এত তাড়াতাড়ি রেজাল্ট আসতো না, যেহেতু পলিটিক্যাল মুভ, আমরা প্রেশার দিয়ে কাজটা করাইছি, তো যার কারণে এটা খুব তাড়াতাড়ি আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি। এটা উনি বলেন, ভদ্রমহিলার নামটা মনে করতে পারতেছি না, সত্যি কমে গেছে। আচ্ছা, এরপরের বছরের বার্ষিক সভায় তারা একত্রিত হয় এবং তারা একটা ভোটাভুটির আয়োজন করে যে আমরা যে এটাকে এত হুটহাট করে কোনো রিসার্চ ছাড়া আমরা যেটাকে বাদ দিয়ে দিলাম, এখন এইটাকে কি আমরা বাদ দিয়ে রাখবো নাকি আবার ঢুকাবো। তখন 48 জন, 100 জনের 48 জন বলেন যে আবার এটাকে ঢুকানো হোক, আর 52 জন বললেন যে না, এটা বাদ দিছি, আর এটাকে ঢুকানোর দরকার নেই। তো এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে টোটাল কাহিনী আপনাদেরকে শোনালাম, যে আমরা যে আজকে সমকামিতাকে ডিএসএম ক্রাইটেরিয়া থেকে বাদ দিলাম, এটা কোনো মেডিকেল বা কোনো সাইন্টিফিক কোনো ইস্যু ছিল না, এটাকে পলিটিক্যালি প্রেশার দিয়ে জোর করে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আসলে এটা আমাদের বুঝতে হবে। এগুলো যে আমরা আজকে এই বিষয়গুলোকে আমরা বিজ্ঞান হিসেবে খাই, আমাদেরকে যে খাওয়ায় যেটা বিজ্ঞান, হ্যাঁ, গেজিন আবিষ্কার হয়েছে, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, আসলে যে এগুলোর কি খারাপ অবস্থা, এটা তো আমাদের মানে চোখের আড়ালে থেকে যায়, যেগুলো আমরা কখনো জানতেই পারি না। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে 1960 সাল থেকে 1980 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইউরোপ এবং আমেরিকার সেক্সুয়াল রেভলিউশন। হ্যাঁ, এই সময় যৌন বিপ্লব হয়েছে, মানুষ যত ট্রেডিশনাল সেক্সুয়াল কালচার ছিল সেগুলো থেকে বের হয়ে এসে সমস্ত কিছুকে ভেঙে দিয়ে, হ্যাঁ, সমকামিতা, তারপর হচ্ছে গর্ভপাতের অধিকার, তারপর লিভ টুগেদার কালচার, হ্যাঁ, হুকআপ কালচার, যার সাথে রাত, একজনের সাথে রাত থাকলাম তারপর আর তাকে চিনি না, হুকআপ কালচার, তারপর হচ্ছে ফ্রাজাইল ফ্যামিলি, মানে বিয়ে ছাড়া সংসার করতেছে বছর পর বছর, যখন পছন্দ হলো না ছেড়ে দিল। এই যে বিষয়গুলা, এইগুলা এই 60 থেকে 80 দশকের মধ্যে এই সময়টাতে এটাকে বলা হয় সেক্সুয়াল রেভলিউশন। ঠিক আছে না? তো এই সেক্সুয়াল রেভলিউশন পুরাটা দাঁড়ায় আছে এই দুজন ব্যক্তির রিসার্চের উপরে। একজন হচ্ছেন আলফ্রেড কিনসি, একজন হচ্ছেন জন মানি, যে দুজনের সাথে আমরা এতক্ষণ এই আধা ঘন্টা ধরে পরিচিত হলাম, এনারা হচ্ছেন এই দুজন মানুষ। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আসলে মানে এই যেটার কথা আমরা বলতেছি, এটা কি আসলে জেনেটিক কিনা, বা এটার কোনো বায়োলজিক্যাল বেসিস আছে কিনা, এটা আমরা একটু দেখি। আসলে কারো মুখের কথা বিশ্বাস করা কঠিন। আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। ফায়েদ ভাই, আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাই। ভাই নিচে যে একটা শেয়ার অপশন আছে, আচ্ছা, শেয়ার স্ক্রিন, এটা দিলে চলে আসবে। ঠিক আছে। দুইটা স্ক্রিন আছে, ঠিক আছে, শেয়ার আসছে, ওটা ব্যাকস্টেজ আছে, আপনি কি অ্যাপ্রুভ করেন? কি অ্যাপ্রুভ করেন তাহলে শেয়ার হয়ে যাবে। আমি দেখতেছি ভাই। ওকে, জি ভাই, শেয়ার হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। এটা একটু আমি ভিডিওটা একটু দেখাই, হ্যাঁ, তাহলে আবার আপনারা মানে ফুল ইয়ে সহ পেয়ে যাবেন। দেখা যাচ্ছে ভিডিওটা? জি ভাই, দেখা যাচ্ছে।
ভাইয়া ভিডিওতে খুব সম্ভবত সাউন্ড আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ভিডিওতে ভাইয়া খুব সম্ভবত সাউন্ড আসতেছে না। সাউন্ড আহ, আসছে না। না ভাইয়া, শেয়ারিং এর সময় তো ভাইয়া খুব সম্ভবত সাউন্ড ইয়ে করা যায় আর কি। ও আচ্ছা এরকম আচ্ছা আচ্ছা। একটু দেখবেন, দেখেন যে শেয়ার ও সাউন্ড। আচ্ছা, এটা আগে বলবেন না, অনেকক্ষণ হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে। কি একটা বিপদ, 8 মিনিট হয়ে গেছে প্রায়, এতক্ষণ চুপচাপ আছে সবাই। আচ্ছা, ভাইয়া আরেকবার একটু, আমার এখানে না, আমি ফার্স্ট ভাবছিলাম ভাই যে সাউন্ড ছাড়াই কিনা, কারণ না লেখা না, তো। সাউন্ড ছাড়া না, সাউন্ড ছাড়া না। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা হলো না আরেকবার না। একটু শেয়ার দেন, আমি দেখি আমার এখানে কোনো সাউন্ডের কোনো অপশন তো দেখতেছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুবই সরি আসলে, টু মনিটরস, শেয়ার দ্য স্ক্রিন, সিস্টেম অডিও। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। কি একটা বিপদ, হ্যাঁ? আচ্ছা, এবার এবার বোধহয় আসবে না, একটু অ্যাপ্রুভ করে ফেলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে ভাই, সাউন্ড পাওয়া যাচ্ছে। তারপরে এই রেপিস্টের কি জেনেটিক ইনফ্লুয়েন্স অ্যালকোহলিজম। হ্যাঁ, বলতেছে যে পাওয়ারফুল ডেমনস্ট্রেশন অফ দ্য ইনফ্লুয়েন্স অফ জেনেটিক ফ্যাক্টরস অন দ্য রিস্ক ফর অ্যালকোহলিজম। মানে অ্যালকোহল পান বা অ্যালকোহলের প্রতি আসক্তি, এইটার একটা জেনেটিক বেসিস আছে। মানে মানুষের মধ্যে কিছু জিন, তারা মানে আপনারা জানেন যে জিন জিন তো আমাদের কোষের মধ্যে থাকে, তাই না? মানে জিন মানে আবার ওই ইয়ে না, জিন না, মানে এটা হচ্ছে এটা কি বলা যায়, আমাদের দেহের একটা রাসায়নিক পদার্থ, সেটা আমাদের দেহের ভিতরে থাকে স্ট্রাকচার, ক্রোমোজোমের মধ্যে থাকে। আপনার আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে আপনার মানে জিন থাকে আর কি। তো তারা বলতেছে যে 40 থেকে 60% অ্যালকোহলিজমের কারণে দায়ী হচ্ছে জিন। ঠিক আছে, আমাদের দেহের জিন দায়ী। তার মানে একটা জেনেটিক বেসিস আছে অ্যালকোহলিজমের। ঠিক আছে, ভালো কথা, খুব ভালো, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা, দেখেন দেখেন এখানে কি বলতেছে। এটা হচ্ছে একটা মানে রেপের উপরে, রেপ, ধর্ষণ। তারা বলতে চাচ্ছে দেয়ার ইজ সাম এভিডেন্স দ্যাট জিনস মে বি ইম্পর্টেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাগ্রেশন। মানে এই যে রেপের পিছনে একটা পুরুষ একটা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করতেছে, সেই ধর্ষণের পিছনেও কিছু জিনের মানে জিনগত ব্যাপার স্যাপার আছে আর কি, জিনের কিছু অ্যাসোসিয়েশন আছে। মানে বিভিন্ন ধরনের মানে জিনের কারণে পুরুষের মধ্যে অ্যাগ্রেসিভ যে ব্যাপারটা সেটা দেখা যায়, জিনের একটা একটা ভূমিকা কিন্তু এখানে আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলতেছে যে দেখেন ফিনল্যান্ড একটা গবেষণা হয়েছে, ফিনল্যান্ডের গবেষণাটার মধ্যে 5,000 যমজ বাচ্চাকে গবেষণা করা হয়েছে, 5,000 যমজ বাচ্চা। সেখানে দেখা গেল যে যেই বাচ্চা দুটা মানে জিনগত মিল আছে, যমজ বাচ্চা সবার কিন্তু সেম একই রকম দেখতে হয় না, ঠিক আছে? তো যেই বাচ্চাগুলার যমজ বাচ্চা যারা একই জাইগোট থেকে বা একই কোষ থেকে তৈরি, তাদের মধ্যে চেহারাগত মিল থাকে, জিনগত একদম হুবহু তাদের মধ্যে জিন মিল থাকে। তো তারা দেখা যাচ্ছে যে মানে যাদের তারা সেক্সুয়ালি কোর্সিভ, মানে তারা দুইজনই তারা দেখা যাচ্ছে যে মানে সেক্সের ক্ষেত্রে তারা জোর জবরদস্তি পছন্দ করে বা জোর জবরদস্তি করে, বোঝা গেল দুইজনই। তার মানে বোঝা যাচ্ছে কিন্তু এখানে একটা জিনের একটা বিষয় আছে, তাই না? মানে এই যারা রেপের ক্ষেত্রেও জিনের, যেহেতু যমজ দুই ভাই তারা একদম জিনগত ভাবে সমান, এবং দুইজনই তারা মানে সেক্সের ক্ষেত্রে জোর জবরদস্তি পছন্দ করতেছে, বা দুইজনই তারা রেপ অ্যাটেম্পট নেওয়ার জন্য তারা আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে, দেখা যাচ্ছে না মনে হয় না, একটু বড় করি। দুজনকেই রেপ অ্যাটেম্প জন্য তারা অভিযুক্ত হয়েছে। তো দেখা যাচ্ছে ব্যাপারটা যে তাদের মধ্যে জেনেটিক একটা বিষয় কিন্তু আছে, ঠিক আছে না? এবং দেখা যাচ্ছে যারা নন আইডেন্টিক্যাল মানে যমজ কিন্তু ভিন্ন ভিন্ন দেখতে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন একজন রেপের দিকে গেছে আর একজন যায় নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এখানেও একটা জিনের একটা দায় আছে বলে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর অথররা কি বললো যে 28% অফ সেক্সুয়াল কর্ষণ, মানে যতগুলা সেক্সুয়াল অ্যাসাল্ট বা রেপ বা সেক্সুয়াল অপরাধ, যৌন অপরাধের পিছনে 28% অপরাধের পিছনে জেনেটিক ফ্যাক্টর দায়ী, ঠিক আছে না, জিনের অ্যাসোসিয়েশন দায়ী। এবং 72% বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এবং রেপিস্ট তৈরি হওয়ার পিছনে 28% জিন দায়ী, 72% এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দায়ী। এবং দেখা যাচ্ছে যে মোনোঅ্যামাইন অক্সিডেজ জিনের কারণে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, মানে এই রেপ টেপ বা এই যে অপরাধ প্রবণতা, এগুলোর পিছনে এই বিভিন্ন হরমোনগত কারণ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা আমরা একটা জিনিস জানলাম যে অ্যালকোহলের পিছনেও জিনের একটা অ্যাসোসিয়েশন আছে, জিন দায়ী, আবার রেপের পিছনেও জিন দায়ী, এটা আমরা দেখতে পেলাম।
এইবার আমরা দেখবো এই যে রেপের পিছনে আরো আছে, দেখেন এই যে আরেকটা রিসার্চের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রোজেন হরমোন রেপের পিছনে দায়ী, পজিটিভ রিলেশনশিপ বিটুইন টেস্টোস্টেরন অ্যান্ড অ্যাগ্রেসিভনেস, অ্যাগ্রেসিভ বিষয়টার সাথে টেস্টোস্টেরন দায়ী, অপরাধের পিছনে টেস্টোস্টেরন হরমোনটা দায়ী, হ্যাঁ অপরাধের পিছনে ব্রেইনের স্ট্রাকচার দায়ী, এরকম কিন্তু রিসার্চ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আরেকটা দেখেন সিরিয়াল কিলার, যারা একটার পর একটা খুন করে সেই ধরনের মানুষদেরকে রিসার্চ করে দেখা গেছে যে তাদের মধ্যে এই যে সেরোটোনার্জিক অ্যাক্টিভিটি, মানে তাদের মধ্যে একটা কেমিক্যাল, একটা হরমোনগত একটা ব্যাপার কিন্তু আছে, হ্যাঁ ডিস্ট্রাকটিভ ভায়োলেন্সের পিছনে হরমোনগত একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন এই যে ডোপামিন, নরএপিনেফ্রিন জেনারেলি এনহ্যান্স অ্যাগ্রেশন, মানে আগ্রাসন, হ্যাঁ জোর বল প্রয়োগ, অপরাধ প্রবণতা, এইগুলো বাড়াচ্ছে এই দুটো হরমোন আমাদের শরীরের মধ্যে। টেস্টোস্টেরন ইজ ক্লিয়ারলি ইমপ্লিকেটেড ইন অ্যাগ্রেশন, টেস্টোস্টেরন অপরাধের জন্য দায়ী। আমরা কিন্তু দেখতে পেলাম যারা সিরিয়াল কিলার তাদের মধ্যেও কিন্তু জিনগত এবং হরমোনগত একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা তাহলে পরে এখন আমাকে বলেন আপনারা যে তাহলে পরে কি এগুলো নরমাল? যদি জিনগত প্রভাব এবং হরমোনগত প্রভাবের কারণে সমকামিতা স্বাভাবিক হয়, সমকামিতা স্বাভাবিক হয়, তাহলে পরে এগুলো কেন স্বাভাবিক না? কেন রেপ স্বাভাবিক না? হ্যাঁ বিশেষ করে আমরা ফিনল্যান্ডের গবেষণাটার মধ্যে তো আমরা স্পষ্ট দেখতে পেলাম, ফিনল্যান্ডের গবেষণাটার মধ্যে একদম খুব স্পষ্ট ভাবে বলতেছে যে 28% রেপিস্ট তৈরির পিছনে 28% দায়ী হলো জেনেটিক ফ্যাক্টর। তাহলে পরে এই রেপিস্টের কি দোষ? রেপিস্ট কেন দোষী আপনি আমাকে বুঝাতে পারবেন কিনা? হ্যাঁ তো ব্যাপারটা কিন্তু বোঝা গেল যে আসলে এখানে ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ এখানে মানে বিজনেস টিকায় রাখার জন্য এখানে বলা হচ্ছে যে সমকামিতা নরমাল, সমকামিতার মধ্যে জেনেটিক কারণে মানুষ সমকামী হয়, আল্লাহ তাকে এইভাবেই তৈরি করছে, তারপর হচ্ছে হরমোনের কারণে মানুষ সমকামী হচ্ছে, এটা বলা হচ্ছে। তাহলে পরে এই বিষয়গুলো কেন নরমাল না? হ্যাঁ অ্যালকোহল কেন নরমাল না? তারপর হচ্ছে আপনার অ্যালকোহলিজম মানে অ্যালকোহল আসক্তি কেন নরমাল না? তার মানে আমরা বুঝতে পারলাম অনেক কিছুর পিছনেই জেনেটিক এবং হরমোনাল অ্যাক্টিভিটি থাকতে পারে, কিন্তু তার মানে যে সেটা নরমাল হয়ে যাবে ব্যাপারটা তা না, ঠিক আছে না? আচ্ছা দেখেন এই যে আর কি কি জিনিসের পিছনে জেনেটিক মানে আমাদের জিন দায়ী, একটা দেখি আমরা। ওবেসিটি, একজন মানুষ মোটা, দেখবেন কিছু মানুষ আপনি দেখবেন তারা বলে যে ভাই কি করব, বাতাস খেলেও মোটা হই। হ্যাঁ মানে সে তারপর মা মোটা, তার বাবা মোটা, তার দাদা মোটা, হ্যাঁ সেও মোটা, কিন্তু তার মানে কি আপনি এটা তাকে বলবেন যে ভাই আপনার এই মোটা খুব নরমাল, অতএব আপনি খাইতে থাকেন আল্লাহর দুনিয়া যা আছে? আপনি সেটা মানে তাকে এটাই বলবেন যে আপনি যেহেতু আপনার যেটা জেনেটিক একটা বিষয় অতএব এটা স্বাভাবিক, অতএব আপনি যেভাবে চলতেছেন চলেন? নাকি আপনি তাকে বলবেন ভাই তারপর আপনি একটু খাওয়াটা কন্ট্রোল করেন, তারপর আপনি একটু বিকালবেলা একটু হাঁটেন, তারপর আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দিচ্ছি, আপনি ডায়েট করেন? তাহলে আমি যদি জেনেটিক বেসিসের কারণে একজন মোটা একজন লোককে ওবেস একজন মানুষকে তাকে যদি আমি বলি যে আপনি লাইফস্টাইল কন্ট্রোল করেন, তাহলে কেন সমকামীকে আমি বলবো যে আপনি সমকামিতা চালায় যান? আপনি নিজেকে মেয়ে মনে করলে আপনি মেয়ে হয়ে যান? হ্যাঁ এটাকে আমি কন্ট্রোল করতে বলবো না তাকে। আপনি হয়তোবা বলবেন যে মোটা লোক তার ক্ষতি হবে সামনে, সমকামিতাও ক্ষতিকর, এটা আমরা সামনে আসবো, আমরা সামনে এই কথা দেখবো। আচ্ছা একজন মানুষ অ্যালকোহলের প্রতি আসক্ত, তাকে আপনি বলবেন যে ভাই এটা আপনি জন্য আপনি দায়ী না, এটার জন্য আপনার জিন দায়ী, আপনার মধ্যে হরমোন আছে, হরমোন দায়ী, অতএব আপনি করতে থাকেন যা করতেছেন, এটাই নরমাল। আপনি কি একজন রেপিস্টকে বলবেন যে ভাই এটার জন্য তো তুমি দায়ী না ভাই, এটার জন্য তো তোমার জিন দায়ী, এটা তো তোমাকে আল্লাহ এইভাবেই বানাইছে, হ্যাঁ অতএব তুমি চালাই যাও, যা করতেছো করতে থাকো? হ্যাঁ আপনি কিন্তু সিরিয়াল কিলারকে বলবেন যে যা করতেছো করতে থাকো? আপনি বলবেন যে এরা তো ক্ষতি করতেছে সমাজের। সামনে আমরা দেখব সমকামিতা সমাজের ক্ষতি করে নাকি করে না, আমাদের পরে আলাপটা হচ্ছে এইটা নিয়ে। আমি যেটা বলতে চাচ্ছি, যেখানে আপনাদের একটা রিসার্চ আমি দেখাতে চাচ্ছিলাম যে 2017 সালে এসে 18 সালে এসে এটা দেখা গেছে যে না, কোনো সিঙ্গেল গে জিন বলে কোনো জিনের অস্তিত্ব নাই। একটা সময় 1992 সালে একজন রিসার্চার যিনি নিজেই সমকামী ছিলেন, তিনি একটা গবেষণা করে দাবি করছিলেন যে গে জিন বলে একটা জিনিস আছে, যে জিনের কারণে মানুষ সমকামী আচরণ করে। কিন্তু 2018 সালে বা 17 সালে আমি বলতে পারছি না, একটা রিসার্চ আসে এবং সেই রিসার্চ হচ্ছে এখন পর্যন্ত মানে এখনো পর্যন্ত প্রায় 4,70,000 মানুষ এখন পর্যন্ত সবচাইতে মানে বড় সেক্স রিসার্চ হচ্ছে এটা, প্রায় 4 লাখ মানুষের উপরে, 4,70,000 মানুষের উপরে রিসার্চ করে দেখা গেছে। দেখতে পাচ্ছেন আপনার হার্ভার্ড ম্যাগাজিন, ওখানে এটা রিসার্চ প্রায় 4,70,000 মানুষের উপরে এই রিসার্চটা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে একটা সিঙ্গেল কোনো জিন নাই যে এটা কারো, বরং একাধিক জিন মানে 5টা জেনেটিক ভ্যারিয়েন্টের কথা বলছে, 5টা জিন এবং
এনভায়রনমেন্ট মানে পরিবেশের কারণে, মানুষ পরিবেশের কারণে, এবং কিছু জেনেটিক ইনফ্লুয়েন্স থাকতে পারে, কিন্তু সিঙ্গেল কোনো জিন যে এককভাবে নিয়ন্ত্রণ করে সেরকম কোনো বিষয় এখানে নাই। ঠিক আছে, বলতেছে যে ইভেন ইফেক্ট অফ ইচ ভ্যারিয়েন্ট, যে 5টা জিনের কথা বলা হলো, এই প্রত্যেকটা মানে ভ্যারিয়েন্টের ইফেক্ট স্মল অ্যান্ড ইনকনসিস্টেন্ট, মানে হলো যে আসলে মূলত এই 5টা ভ্যারিয়েন্টের কোনো অ্যাসোসিয়েশন আসলে এখানে নামে মাত্র নাই। মানে রিসার্চের কথাগুলো মানে উদ্দেশ্য থাকে এরকম যে ইফেক্ট অফ ইচ ভ্যারিয়েন্ট, প্রত্যেকটা ভ্যারিয়েন্টের স্মল মানে খুবই সামান্য এবং ইনকনসিস্টেন্ট, মানে কারো ক্ষেত্রে পাওয়া গেছে কারো ক্ষেত্রে পাওয়া যায় নাই, ধারাবাহিকভাবে যে সবার ক্ষেত্রেই পাওয়া যাবে তা না। তার মানে আলটিমেটলি এটার কোনো দায় নাই। এই 5টা ভ্যারিয়েন্টের কথা যারা বলতেছেন, এই 5টা ভ্যারিয়েন্টের আলটিমেটলি কোনো অ্যাসোসিয়েশনই নাই বলা যেতে পারে, কারণ কারো ক্ষেত্রে পাওয়া গেছে কারো ক্ষেত্রে পাওয়া যায় নাই, এবং যা পাওয়া গেছে সেটা খুবই ক্ষুদ্র। যেমন ধরেন উদাহরণ হিসেবে বলতেছে যে একটা ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে যে ক্রোমোজোম 11, সেইখানে 3.6% লাইকলিহুড অফ হ্যাভিং হ্যাড সেক্স উইথ আদার মেলস, যে এই ধরনের জিনের স্ট্রাকচার যাকে পাওয়া গেছে, যাদেরকে পাওয়া গেছে, তাদের 100 জনের মধ্যে 3 জন সমকামী সম্পর্কে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। তার মানে এই ধরনের জিনের স্ট্রাকচার, ভাই খেয়াল করেন আপনারা একটু, এই জিনের স্ট্রাকচারটা যাদের ভিতরে পাওয়া গেল, সেই রকম 100 জন মানুষের মধ্যে মাত্র 3 জন সমকামী সম্পর্কে গেছে। মানে এই জিন যাদের মধ্যে আছে, মানে এই জিনের যে গঠন, এই গঠনটা যাদের মধ্যে আছে, সিঙ্গেল কোনো জিন নাই, কিন্তু যে এই গঠনটা যাদের ভিতরে আছে, তাদের 100 জনের মধ্যে 3 জন, তার মানে আপনি বোঝেন যে এর মধ্যে মানে এই জিনের সাথে সম্পর্কটাই তো থাকলো না। এই জিন যার আছে সেরকম 100 জন মানুষের মধ্যে 3 জন, তার মানে জিনের সাথে কোনো সম্পর্কই নাই। আচ্ছা, তারপর দেখেন আবার কি বলতেছে যে আরেক ধরনের জিন লাইকলিহুড অফ 4%, আরেক ধরনের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা 100 জনের মধ্যে যদি এই স্ট্রাকচার থাকে, তার মধ্যে 4 জন সমকামী সম্পর্কে লিপ্ত হয়েছে, এবং বাকি 4টা বলছে আরো ইভেন মোর স্মলার, আরো কম। ঠিক আছে, মানে আমরা দেখলাম। আচ্ছা, এবার আরেকটা দেখবো আমরা, এটাও আমরা ডাক্তারদের একটা জনপ্রিয় ওয়েবসাইট আছে webmd.com, সেখানে বলা হচ্ছে যে এই মানে রিসার্চটা সম্পর্কে লিড রিসার্চার আন্দ্রিয়া গ্যানা উনি বলেছেন, কি বলেছেন দেখেন, যে the research team discovered 5 specific genetic variant, 5টা জেনেটিক ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, এবং এই 5টা জেনেটিক ভ্যারিয়েন্ট মানে তারা সেম সেক্স বিহেভিয়ারের সাথে তাদের রিলেশন আছে। কি রিলেশন আছে? মানে when combined these variants explained less than 1%, মানে এই সবগুলো যদি আমরা মেলাই, এই 5টা ভ্যারিয়েন্ট কতটুকু দায়ী আমি যদি দেখতে চাই, তাহলে 1%ও অ্যাট্রাকশন টু ওন জেন্ডার, মানে সেম নিজের জেন্ডারের প্রতি আকর্ষণের 1%ও ব্যাখ্যা করা যায় না এই 5টাকে সম্মিলিতভাবে ধরেও সেম সেক্স অ্যাট্রাকশন 1%ও ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, এটা লিড রিসার্চার উনি এটা বললেন যে আমরা 5টা জিনকে পাইছি মোটামুটি, কিন্তু এই 5টা জিনকে একসাথে মিলায়ে 1%ও ব্যাখ্যা করা যায় না। তার মানে দেখেন, তার মানে 1%ও অ্যাসোসিয়েশন এখানে নাই। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এটা একটা জিনিস আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে এটার জেনেটিক বেসিস যদি থাকেও, এক নাম্বার হচ্ছে কতটুকু আছে আমরা দেখলাম, এর জেনেটিক ভিত্তি কতটুকু আছে আমরা দেখলাম, যদি কিছু থাকেও সেটা কত অল্প, হ্যাঁ, এবং মানে এর চাইতে অনেক বেশি, মানে সমকামিতার যতটুকু না জেনেটিক বেসিস আছে, তার চেয়ে অ্যালকোহলের জেনেটিক বেসিস আরো স্ট্রং, রেপের জেনেটিক বেসিস আরো স্ট্রং, তারপর হচ্ছে আপনার সিরিয়াল কিলিং এর জেনেটিক বেসিস আরো স্ট্রং। তাহলে একজন সমকামী যদি নির্দোষ হয়, তাহলে একজন রেপিস্ট তো আরো বেশি নির্দোষ, বেচারার কি করার আছে, বেচারা তো জেনেটিক ভাবে মজবুর। একজন সিরিয়াল কিলার তো আরো বেশি ইনোসেন্ট যদি একজন সমকামী ইনোসেন্ট না হয়। একজন সমকামী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তার ভিতরের যে কথা যেটা আর্জ আসতেছে, তাহলে একজন রেপিস্ট কেন নিজেকে নিয়ন্ত্রণ করবে? একজন কি বলা যায় সিরিয়াল কিলার কেন নিজেকে নিয়ন্ত্রণ করবে? ব্যাপারটা আমি বোঝাতে পারছি কিনা যে জেনেটিক বেসিস এতটাই দুর্বল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আর একটা বিষয় আমরা আলোচনা করলাম। এবং সমকামিতা এইটা ব্যক্তির নিজের জন্য ক্ষতিকর, তার আশপাশের মানুষের জন্য ক্ষতিকর। কারণ একজন মানুষ যখন সমকামিতাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, এই যে এখন সমকামিতাকে স্বাভাবিক বলে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এর ফলে কি হবে? এর ফলে এই ক্ষতিকর লাইফস্টাইলটা যারা নিত না তারা এখন নিবে, যাদের মনের মধ্যে একবার উকি দিয়ে হারায় গেছে তারা এটাকে এখন লালন করবে, এটাকে তারা এখন মানে প্র্যাকটিস করার চেষ্টা করবে। হ্যাঁ, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতো তারা নিজেকে নিয়ন্ত্রণ করবে না, যারা গোপনে করলে দেখা যাচ্ছে মাসের মধ্যে একবার করলো, এটা হার্মফুল কাজ, ক্ষতিকর কাজ, মাসের মধ্যে একবার করলো, এটা সে এখন প্রতিদিনই করবে।
যখন আপনি নর্মাল করে দিবেন তখন অবস্থা হবে এইটা। এবং এর ফলে আমরা যে একটা পশ্চিমা ইউরোপ আমেরিকার বিশাল একটা বাজারে পরিণত হব, এই গরিব দেশ কিভাবে 8 বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে এই যৌন রোগের পিছনে, আপনি আমাকে এটা বুঝিয়ে বলেন। আচ্ছা, মোটামুটি এখানে আমরা মানে বুঝতে পারলাম যে যে একটা ধারণা হলো আর কি আমাদের, যে আসলে এটার জেনেটিক বেসিস কতটুকু আছে বা এটার হরমোনাল বেসিস কতটুকু আছে। হ্যাঁ, এটা আমরা একটা আইডিয়া করতে পারলাম। তো অন্যান্যগুলোর সাথে মেলানোর এটা একটা কোশ্চেন অ্যারাইজ করে যে আপনি যে ধর্ষণের কথা বললেন, আপনি যে অন্যান্য যে জিনিসের কথাগুলো বললেন, এগুলো তো আসলে একটা অপরাধ, তাই না? এটা অপরাধ। এই অপরাধগুলো আসলে অপরাধের সাথে কি এটাকে মেলানো ঠিক হচ্ছে কিনা, বা ধর্ষক যেমন ক্ষতি করে বা সিরিয়াল কিলার যেরকম সমাজের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, তো একইভাবে আমরা তো কারো ক্ষতি করতেছি না, যারা সমকামী তারা তো কারো ক্ষতি করে না। না, এটা হচ্ছে আমাদের পরের পরের মানে আলোচনা, যে সমকামিতা ক্ষতিকর নাকি ক্ষতিকর না। আপনি সে আলোচনায় এখন প্রবেশ করছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সমকামিতা অ্যাজ এ প্র্যাকটিস, এটা কেমন, ঠিক আছে? সমকামিতার মধ্যে 1980 সালে একটা স্ট্যাটিস্টিক্স ছিল, সেখানে এটা দেখানো হয়েছে যে 91% সমকামী, 99% সমকামী তারা ওরাল সেক্স করে এবং 91% সমকামী তারা মানে অ্যানাল সেক্স যেটাকে বলে সেটা করে। তো আমরা ফার্স্ট একটু অ্যানাল সেক্স নিয়ে কথা বলি। আসলে মোট কথা মানে অ্যানাস এই জায়গাটা, মলদার, এটা আসলে সেক্স করার মতো উপযোগী কোনো জায়গা না। হ্যাঁ, যেখানে ভ্যাজাইনা যে জায়গাটা, সেখানে সেক্স করার জন্য অনেক বিভিন্ন ধরনের মানে ঘর্ষণ উপযোগী। আমরা যদি একটু দেখি যে যোনিপথ, সেটা ঘর্ষণ উপযোগী, মানে ওখানকার অ্যানাটমিটাই ঘর্ষণ উপযোগী, ঠিক আছে না? সেখানে প্রচুর পিচ্ছিলকারক তরল তৈরির ব্যবস্থা আছে, সেখানে অ্যাসিডিক পরিবেশ আছে, যার কারণে বহিরাগত জীবাণু, যেটা লিঙ্গে কোনো জীবাণু থাকলে সেটাকে প্রতিরোধ করবে। তারপর হচ্ছে এটা প্রসারণশীল, ঠিক আছে, প্রচুর ইলাস্টিসিটি প্রচুর, এবং সেই সাথে এখানে প্রচুর পরিমাণে স্নায়ু, নার্ভ এন্ডিং আছে, যার কারণে এখানে একটা আনন্দের অনুভূতি চলে আসে। তো মোট কথা এই পাঁচটা জিনিস একসাথে আছে বলেই মানে যোনিপথ, এটা মিলন, এটা একটা প্রাকৃতিক ব্যাপার। এবং মানে মলদ্বারের ছিদ্রে বা পায়ু ছিদ্রে এই বিষয়গুলো নাই, এখানে ঘর্ষণ উপযোগী কোষ নাই। আমরা তো আপনারা জানেন যে যেটা আপনার লাইনিং এপিথেলিয়াম যেটাকে বলা হয়, লাইনিং এপিথেলিয়াম, এটা আমরা সামনে আপনাদের আলোচনাগুলো আসবে। মলদ্বারের লাইনিং এপিথেলিয়ামটা ঘর্ষণ নেওয়ার মতো উপযোগী না। আপনারা এটা জানেন যে ঘর্ষণের জন্য স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস সেল, এটা হচ্ছে ঘর্ষণ উপযোগী। আমাদের মুখের ভেতরে নন কেরাটিনাইজড, হ্যাঁ, আমাদের দেহের বাইরে ত্বকে এটা কেরাটিনাইজড, ভিতরে নন কেরাটিনাইজড। তো এরকম যোনিপথ হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম সেখানে রয়েছে। যাই হোক, এটা আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এর ফলে বোঝা যাচ্ছে যে যোনিপথে মিলন একটা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু কেউ যদি বলে আমি নাকের ছিদ্রে মিলন করব বা কানের ছিদ্রে মিলন করব, নাকের ছিদ্রে বা কানের ছিদ্রে এই বৈশিষ্ট্যগুলো নাই, তো যার কারণে এটা প্রাকৃতিক কোনো ব্যাপার হবে না। ঠিক একই রকম ভাবে পায়েও একই জিনিস। আচ্ছা, আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করেছি যে দেখেন, এটা হচ্ছে আমাদের সিম্পল স্কোয়ামাস, যেটা ফুসফুসে থাকে, ঠিক আছে, ফুসফুসে থাকে। এবং এটা আমি দেখানোর চেষ্টা করেছি যে এটা হচ্ছে এগুলো যারা মানে ডাক্তার না, তাদের জন্য আমি এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করেছি। এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম দেখতে পাচ্ছেন আপনারা। তারপর হচ্ছে এখানে মেটাপ্লাসিয়া হয় কিভাবে, আমি একটু দেখানোর চেষ্টা করেছি যে মেটাপ্লাসিয়ার ক্ষেত্রে সেখানে যেখানে যেটা হওয়ার কথা না সেইখানে সেটা হচ্ছে, তার ফলে আলটিমেটলি মেটাপ্লাসিয়া হচ্ছে। যেমন হচ্ছে আমরা যদি বলি ইসোফেগাসের লোয়ার এন্ডে সেখানে মেটাপ্লাসিয়া হয়, সেখানকার মানে কলামনার সেলগুলা পরিবর্তন হয়ে সেখানকার স্কোয়ামাস সেলগুলো পরিবর্তন হয়ে কলামনার হয়ে যায় পাকস্থলীর মতো, ঠিক না? এর কারণ হচ্ছে একটা দীর্ঘদিন ধরে একটা অ্যাসিডিক প্রেসারে থাকার কারণে, একটা অ্যাসিডিক ইনজুরি হওয়ার কারণে সেখানে মেটাপ্লাসিয়া হয়, এবং আলটিমেটলি মেটাপ্লাসিয়া এটা প্রিক্যান্সারাস কন্ডিশন বলি আমরা, তাই না? এখানে প্রিক্যান্সারাস একটা কন্ডিশন, ব্যারেটস ইসোফেগাস বা এই ধরনের প্রিক্যান্সার একটা কন্ডিশন। তো যাই হোক, এটা একটা বিষয় আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে ফুসফুসের কোষ হচ্ছে কি বলা যায়, এই দেখেন, মানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়েছে এখানে। মেটাপ্লাসিয়া হয়ে এখানে কি হয়েছে, এই যে আই শাখার ক্যান্সার কোষ, হ্যাঁ, যেখানে ফুসফুসের যেই ট্র্যাকিয়ার যে লাইনিং, সেটা তো কলামনার কোষ ছিল, কিন্তু সেই কলামনার জায়গাগুলোতে সেখানে কি হচ্ছে, সেখানে এখন স্কোয়ামাস সেল তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে ধূমপানের ফলে। হ্যাঁ, মানে ধূমপানের ফলে যে ইনজুরি হইতে যে জায়গা যেটার জন্য না, তাই না, ইনজুরি হইতে একটা পর্যায়ে সেখানে স্কোয়ামাস কার্সিনোমা তৈরি হয়েছে। আচ্ছা,
এখানে আমরা দেখি যে যোনিপথের গঠনটা কি। যোনিপথের গঠন এটা একটা টিউবের মতো, যেখানে কি আছে এই দেখেন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, দেখেছেন যোনিপথের লাইনিং হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, মাল্টিলেয়ার স্কোয়ামাস সেল এখানে আছে। আচ্ছা, ঠিক একইভাবে সার্ভিক্সের এই মুখটাতেও একই রকম মাল্টিলেয়ার, মানে এটা ঘর্ষণ নেওয়ার জন্য উপযোগী, ঠিক আছে না। মুখে আমরা হাড্ডি গুড্ডি হাড় চাবাই, গোশত চাবাই, শক্ত শক্ত জিনিস চাবিয়ে চাবিয়ে খাই, যার কারণে আমাদের মুখের ভেতরে যে লাইনিংটা আছে ঠিক সেম লাইনিংটা এখানেও আছে। এখানে ঘর্ষণের উপযোগী একটা জায়গা, ঠিক আছে। আচ্ছা, ঠিক মানে অ্যানাসে যদি আমরা দেখি, অ্যানাসটা ঘর্ষণ নেওয়ার উপযোগী একটা জায়গা না। দেখেন এখানে একটা একটা জায়গা আছে, যেটা কি বলে এটাকে, জায়গাটার নাম হচ্ছে স্কোয়ামো কলামনার জাংশন। স্কোয়ামো কলামনার জাংশনের এই নিচে হচ্ছে স্কোয়ামাস সেল, উপরে হচ্ছে কলামনার সেল। হ্যাঁ, নিচে স্কোয়ামাস, উপরে কলামনার সেল। দেখেন এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে এই যে অ্যানোরেক্টাল জাংশনটা, এটা এখানে স্কোয়ামাস সেল, এখানে কলামনার সেল, এই যে টিউব মানে ই দেখা যাচ্ছে টিউবুলার কলামনার মানে ডাইজেস্টিভ এপিথেলিয়াম যেটাকে আমরা বলি, সেটা ঠিক এখানে, ঠিক এই যে বর্ডার থেকে শুরু হয়েছে এখানে। তো দেখবেন যে এই জায়গাটুকু খুবই চিকন একটা জায়গা, এই জায়গাটুকুর লেন্থ হচ্ছে মাত্র 3 থেকে 5 সেন্টিমিটার, 3 থেকে 5 সেন্টিমিটার। তো যখন লিঙ্গ যদি প্রবেশ করে এই জায়গায়, তো সেই লিঙ্গটা একটা লিঙ্গ কমপক্ষে যদি 5 ইঞ্চি হয়, নর্মালি বাঙালি পুরুষের এভারেজ 5 থেকে 6 ইঞ্চি এরকম আর কি। তো প্রায় সেটা 5 ইঞ্চি মানে যদি 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার হয়, আমি ধরে নিচ্ছি 10 ইঞ্চি বা আরেকটু বেশি ধরতে হবে, 13 ইঞ্চির মতো। তো এটা যদি 3 সেন্টিমিটার, সরি 13 সেন্টিমিটারের মতো, তাহলে 3 সেন্টিমিটার যদি এখানে থাকে, 10 সেন্টিমিটার যাবে এখানে, 3 সেন্টিমিটার এইটুকু, 10 সেন্টিমিটার এইটুকু। তার মানে এখানে একটা ঘর্ষণ হচ্ছে, যেই জায়গাটা ঘর্ষণের উপযোগী না, এটা হচ্ছে ডাইজেস্টিভ এপিথেলিয়াম। এখানে এই জায়গাটা মানে ঘর্ষণের জন্য উপযোগী একটা কোনো জায়গা না। যার ফলে কি হয় দেখেন, এখানে আমি সব আলোচনা করে রেখেছি। মানে বাকি 5 সেন্টিমিটার গিয়ে আঘাত করবে রেকটামের স্তম্ভাকার। আচ্ছা, আমার কথা কি দেখা, আমি তো সরি আমি কথা বলে যাচ্ছি, দেখছেন এটা মূল জিনিসটা না দেখায় শোনা যাচ্ছিল ভাই, সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু আজকে এত অব্যবস্থা, মানে কি বলা যায়, আমার এত গাফলতি হচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা একটু শেয়ার করেন। আর সমস্যা হচ্ছে যে আমি আমার এই স্ট্রিমইয়ার্ডে কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্ট দেখতে পারলে আমি মানে এই আমার ইয়েগুলো শুধরা নিতে পারতাম। আচ্ছা, কমেন্ট ভাই দেখা যাচ্ছে না জি। হ্যাঁ, কমেন্ট দেখতে পারলে আমি ওনাদের রেসপন্স দেখে আমি জিনিসগুলো কারেকশন করে নিতে পারতাম। আচ্ছা, যাই হোক, তো অনেক কথা বলে ফেলছি। মোট কথা এখানে আমি দেখানোর চেষ্টা করলাম যে এই যে স্কোয়ামো কলামনার জাংশনের এখানে হচ্ছে মাত্র 3 সেন্টিমিটার, আর মানে একটা লিঙ্গ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে 3 সেন্টিমিটার এখানে থাকবে, আর বাকি 7 সেন্টিমিটার এখানে চলে যাবে। এই জায়গাটা ঘর্ষণের উপযোগী না। এটা হচ্ছে একটা কি বলা যায়, এটা হলো আমাদের যে মানে গ্যাস্ট্রিক এপিথেলিয়াম, যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এপিথেলিয়াম যেরকম। তো এখানে দেখবেন এই যে দেখেন এখানে স্কোয়ামাস সেল, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, আর এটা হচ্ছে কলামনার, সিঙ্গেল লাইন কলামনার সেল। তো দেখেন আমি এটা বলতে চাচ্ছি যে লিঙ্গে যদি পায়ুপথে যদি কেউ মানে লিঙ্গ প্রবেশ করে, তাহলে সেখানে বাকি 5 সেন্টিমিটার গিয়ে আঘাত করবে রেকটামের স্তম্ভাকার কোষের আবরণে, যা ঘর্ষণের জন্য অনুপযোগী। এবং আমরা আগে দেখছি যে যেই কোষ যেই কাজের জন্য না, সেখানে যদি সেই কাজ করা হয় তাহলে মেটাপ্লাসিয়া হয়, ঠিক আছে, আমরা এটা দেখেছি। ঠিক একই কারণে সমকামীদের মলদ্বারের ক্যান্সারের ঘটনা সাধারণ মানুষের চেয়ে 20 গুণ বেশি। চিন্তা করে দেখেন, সমকামীদের মলদ্বারের ক্যান্সার সাধারণ মানুষের চেয়ে 20 গুণ বেশি। আমেরিকান ক্যান্সার সোসাইটি জানাচ্ছে পায়ু ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়। পায়ু ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়। ঠিক কোথায় এটা আমি সামনে আবার দেখাবো। আচ্ছা, যেহেতু এমন জায়গায় গিয়ে আঘাত করছে যা এক স্তর বিশিষ্ট কোষ, মাল্টি লেয়ার কোষ না, ফলে প্রত্যেকবার সেক্সে ইনজুরি হবেই হবে, এবং যার কারণে এইডসও তাদের বেশি। এইডস ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, এগুলো খুব বেশি দ্রুত ছড়ায়, এবং প্যাপিলোমা ভাইরাসই 80 থেকে 90% মলদ্বারের ক্যান্সারের জন্য দায়ী, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা দেখি যে মানে বীর্যপাত যদি করা হয়, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে সেখানে মানে 3 ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন অত্যধিক পরিমাণে বীর্যে আসে, এবং এই 3 ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন টিউমার তৈরিটা শুরু করে, টিউমার ইনিশিয়েশন করে, এবং আলটিমেটলি সেটা ক্যান্সারে চলে যায়। মানে বীর্য সহ্য করার ক্ষমতা পায়ুর নাই, যেটা জরায়ুর আছে। এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবার আমরা কিছু ডাক্তারের মতামত তুলে ধরতে চাচ্ছি যে একজন বিশেষজ্ঞ ডাক্তার স্টিফেন গোল্ডস্টোন, উনি মাউন্ট সিনাই হসপিটালে উনি ক্লিনিক্যাল প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন, এবং gayhealth.com এর মেডিকেল ডিরেক্টর তিনি, ঠিক আছে। তো উনি একটা বলে বার্ষিক সম্মেলনে একটা ওনার রিপোর্ট পেশ করেন। উনি বলেন যে 97 সালের আগে পুরো ক্যারিয়ারে আমি একটা মাত্র পায়ু ক্যান্সারের রোগী পাইছি,
gayhealth.com এর ডিরেক্টর বলছেন 2000 সালের আগে আমি একটা মাত্র পায়ু ক্যান্সারের রোগী পেয়েছিলাম, কিন্তু 2 বছরে আমার চেম্বারে আসা 200 পুরুষের ডাটা আমি গ্রহণ করি। এদের সবাই কোন একটা নন ক্যান্সার সমস্যা নিয়ে আসছে, পাইলস নিয়ে আসছে বা ফিস্টুলা নিয়ে আসছে, নন ক্যান্সার প্রবলেম। এদের মধ্যে 66% ছিল এইচআইভি পজিটিভ। আমি বায়োপসি করে পেলাম এদের 60%-এরই হাই গ্রেড আইস মানে টিউমারকে মানে বলে কি বলে এটাকে এআইএন বলে, তাই না? অ্যানাল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া, মানে এখনো পর্যন্ত ছড়ায় পড়ে নাই, এআইএন বলা হয় এটাকে, হ্যাঁ এআইএন, হাই গ্রেড স্কোমাস ইন্ট্রাএপিথেলিয়াল লেশন। আচ্ছা 3%-এর ইনভেসিভ ক্যান্সার, যদিও এদের কারোরই ক্যান্সারের লক্ষণ প্রকাশ পায় নাই। এবং তিনি বলেন যে সমকামী পুরুষরা পায়ুপথের কোনো সমস্যা নিয়ে, সেটা হোক নন ক্যান্সার প্রবলেম, কিন্তু আসলেই তাদেরকে অ্যাগ্রেসিভ স্ক্রিনিং করতে হবে। মানে দেখেন সমকামী পুরুষদের মধ্যে কি পরিমাণ এই এই মানে ক্যান্সারের রেট কি পরিমাণ বেশি। উনি 200 পুরুষের ডাটা গ্রহণ করছে, এই 200 পুরুষের মধ্যে 60%-এরই ক্যান্সার, 200 পুরুষের মধ্যে 60%-এরই উনি পায়ুতে ক্যান্সার পেয়েছেন। আচ্ছা আরেকটা চমৎকার জিনিস আমি দেখাই, যে এখানে দেখেন পায়ুপথের অধিকাংশ ক্যান্সার হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা টাইপ, কিন্তু এখন এই মানে স্কোমাস ক্যান্সার বেড়েছে। অধিকাংশ ক্যান্সার এই মানে গ্ল্যান্ড টাইপ আর কি, হ্যাঁ গ্ল্যান্ড টাইপ হয়, কিন্তু আইস কোষের ক্যান্সার বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন তেরেসা ডারাগ, হ্যাঁ উনি এবং বারবারা উইকলার, এই দুজন বলতেছেন যে আগে যদিও গ্ল্যান্ড টাইপ ক্যান্সার বেশি হইতো, কিন্তু এখন স্কোয়ামাস সেল ক্যান্সারটা বেশি হচ্ছে। কেন? কারণ হচ্ছে এই মানে পায়ুমৈথুনের ফলে, তারা বলেন যে পায়ুমৈথুনের ফলে একটা ওয়্যার এন্ড টিয়ার চলতে থাকে, তাই না? আঘাত, ইনজুরি, মেরামত চলতে থাকে, যা মেটাপ্লাসিয়াকে ত্বরান্বিত করে, এবং ফলে ওই যে জাংশন, আমরা যে জাংশনটা দেখলাম অ্যানোরেক্টাল জাংশন, ঠিক ওই অ্যানোরেক্টাল জাংশনের ওই জায়গাটায় ক্যান্সারটা বেশি হচ্ছে, হ্যাঁ কারণ ওখানে তো কলামনার কোষ, তাই না, স্তম্ভাকার কোষ ওখানে রয়েছে। আচ্ছা এটা একটা দেখলাম আমরা যে প্রায় 60%, 100 জন যদি আপনার কাছে গিয়ে আসে পায়ুর কোনো প্রবলেম নিয়ে, তার মধ্যে 60%-এর ক্যান্সার আছে। তার মানে কি পরিমাণ সাধারণ মানুষের চেয়ে 20 গুণ বেশি। আচ্ছা আরেকটা আমরা দেখি যে এখানে একটা দেখেন পায়ুর এই জায়গাটাতে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, হ্যাঁ প্রচুর পরিমাণে ভেনাস প্লেক্সাস আছে এখানে। তো এখানে আঘাত বা ঘর্ষণের জন্য জায়গাটা মোটেই নিরাপদ না, এবং এটা যদি হইতে থাকে আলটিমেটলি পাইলস ডেভেলপ করবে, শিরাজালিকা চওড়া মোটা হয়ে পাইলস তৈরি হবে। পাইলসের কারণগুলো কি বলতেছে দেখেন, অ্যানাল ইন্টারকোর্স, অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে অ্যানাল ইন্টারকোর্স। আচ্ছা মানে নেচারের বিরুদ্ধে গেলে পরে নেচার বিদ্রোহ করবে, ঠিক না? যে জায়গাটা নাকের ফুটা, কানের ফুটা, এগুলোতে যদি কেউ এখন লিঙ্গ প্রবেশ করায় তাহলে পরে তো বিভিন্ন প্রবলেম হবেই। আচ্ছা আরেকটা দেখি আমরা 6150 জন মানে নারী এবং পুরুষের ডেটা যারা অ্যানাল সেক্স করে, হ্যাঁ অ্যানাল, তাদের ডেটা বিশ্লেষণ করা হলো এবং পাওয়া গেল যে এদের মধ্যে পায়খানা ধরে রাখতে না পারার একটা সম্পর্ক আছে, ফিকাল ইনকন্টিনেন্স, এবং মেয়েদের ক্ষেত্রে পুরুষের বেশি হয়, মানে 50% মহিলারই মাসে একবার হইলেও পায়খানা ধরে রাখতে পারতেছে না, এবং পুরুষের হয় 3 গুণ বেশি। ঠিক আছে, এটা একটা জিনিস। এবার আমরা দেখি যে এটা তো গেল প্যাসিভ, যে সে অ্যাক্টিভ যে তার কি হবে। আপনারা জানেন যে পিরোনিস ডিজিজ নামে একটা ডিজিজ অংশ আছে, পিরোনিস ডিজিজ, সেখানে লিঙ্গে ইনজুরি হবে এবং লিঙ্গে ইনজুরি হয়ে রক্তপাত হবে। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া, জি। আচ্ছা ঠিক আছে, তো লিঙ্গে রক্তপাত হবে এবং এটা বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু ভিতরে প্ল্যাক তৈরি হবে, প্ল্যাক ফর্মেশন হয়ে আলটিমেটলি এটা খুব মানে মাইক্রোস্কোপিক রক্তপাত হবে এবং হয়ে সেখানে প্ল্যাক ফর্মেশন হবে, আলটিমেটলি লিঙ্গটা ডিফর্মড হয়ে যাবে, হ্যাঁ মানে ফর্মেশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো জানি লিঙ্গটা একটা মানে স্পঞ্জের মতো একটা জিনিস, যার ভিতরে রক্ত থাকে, প্রচুর ভেনাস সাইনাস থাকে, সেখানে মানে রক্তগুলো সেই তার মধ্যে এসে শক্ত হয়। আচ্ছা এই যে প্ল্যাক ফর্মেশন হয়ে আলটিমেটলি লিঙ্গটা এবড়ো-খেবড়ো হয়ে যেতে পারে, কারো প্রচন্ড ব্যথা হতে পারে, এবং কি লিঙ্গ উত্থান ক্ষমতাও হারিয়ে ফেলতে পারে। এবং এটা কেন হয়? এটা হয় যদি কেউ বেশি চাপ দিয়ে হস্তমৈথুন করে, যদি কেউ হস্তমৈথুন করে, হাতের চাপে, সামান্য এই হাতের চাপেই রক্তক্ষরণ হয়ে যেতে পারে লিঙ্গের ভিতরে। মানে কেউ তো আর মানে মাস্টারবেশন করার সময় কিল ঘুষি দিয়ে মাস্টারবেশন করে না, তাই না? তো এই হাতের চাপেই লিঙ্গের ভেতরে রক্তক্ষরণ হতে পারে। এখন আমরা একটু দেখি যে যোনিপথের প্রেসার কতটুকু, বায়ুপথের প্রেসার কতটুকু। দেখেন এখানে আমি একটা জিনিস নিয়ে আসছি, যোনিপথের প্রেসার যত, বায়ুপথের প্রেসার তার প্রায় 4.5 গুণ বেশি, রেস্টিং প্রেসার, আর যখন স্কুইজ হয় তখন সেটা কত গুণ বেশি? প্রায় 8 গুণ বেশি চাপ দেয়, এবং এই চাপটা কত বেশি চাপ, এটা যদি আমি বায়ুপথের চাপটা কত বেশি চাপ, যে যদি আপনি
লিঙ্গে যদি আপনি 1.5 কেজি ওজনের একটা বাটখারা বেঁধে দেন, তাহলে পরে যে চাপ অনুভব করবেন অতখানি চাপ আপনি ফিল করবেন। 1.5 কেজি ওজনের একটা বাটখারা যদি লিঙ্গে ঝুলাই দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে যে চাপ, তাহলে দেখেন হাতের প্রেসারেই পিরোনিস ডিজিজ হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি 1.5 কেজি ওজনের বাটখারা দেন, তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ ইনজুরি হবে লিঙ্গের মধ্যে, মানে মলদ্বারের চাপ নেবার ক্ষমতা পুরুষাঙ্গের নাই, পুরুষাঙ্গের মল নাই, তার মানে দুজনেরই ইনজুরি হবে, ঠিক আছে না? যদি যে প্যাসিভ তারও ইনজুরি হবে অ্যানাল সেক্স করলে, এবং যে অ্যাক্টিভ তারও ইনজুরি হবে অ্যানাল সেক্স করলে, এবং পায়োমৈথুনে 20 গুণ বেশি সম্ভাবনা এইডস এর। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে কিছু করা মাত্রই ইনজুরি হবেই হবে, এবং ইনজুরি হওয়া মানেই সে রাস্তা দিয়ে আপনার এইচআইভি ট্রান্সমিশনের সুযোগ বেড়ে যাবে, ঠিক আছে? মোটামুটি এখানে আমার একটা আলোচনা, এটা নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই, এটা একটা। এবার আমরা একটা দেখবো যে ঠিক আছে, তাহলে পরবর্তীতে 1999 সালের দিকে একটা রিসার্চ হয়েছে, সেখানে দেখা গেছে যে সমকামীরা এখন এইডস এর ভয়ে তারা এখন আর পায়ু মিলন করতেছে না, তারা এখন ওরাল সেক্সটা বেশি করে, প্রায় 99% তারা ওরাল সেক্স করে। দেখেন আমি এখানে আনছি যে 1979 সালে ছিল ওরাল সেক্স 99%, পায়ু মিলন ছিল 91%, পায়ু লেহন ছিল মানে চাটা 82%। এগুলো বলা যায় না আসলে, এগুলো পড়াও যায় না, বলাও যায় না। সঙ্গীর গায়ে প্রস্রাব করা 23%, সঙ্গীর গায়ে পায়খানা করা 4%, পায়ুতে আঙ্গুল চালনা করা 22%। মানে এটা কিভাবে, মানে আমি মানে বুঝি না আসলে। যাই হোক, তো পরবর্তীতে এটা যখন আরেকটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে 2017 সালে, তখন দেখা যাচ্ছে যে মানে ওরাল সেক্সটাও তারা কমায় দিচ্ছে অনেক, পায়ু মিলন আরো কমে গেছে। এখানে যেটা 91% ছিল, এখানে হয়ে গেছে 44-5%, 40%-45%। তো তারা বলতেছে যে ঠিক আছে, তাহলে পায়ু মিলন যেহেতু খারাপ, অতএব এখন ওটা বাদ দিয়ে বাকিগুলা করতে থাকো, ঠিক আছে? দেখা যাক তাহলে বাকিগুলা কি অবস্থা, আমরা একটু দেখি। যে ওরাল সেক্স যে তারা করতেছে, মানে ওরাল সেক্স এখন তাদের হোমো হেটেরো সবার মাঝে প্রিডমিনেন্ট যৌন আচরণে পরিণত হয়েছে। আচ্ছা ফাইন, ওনারা বলতেছেন যে ওরাল সেক্সের ফলে মুখে মাইক্রোস্কোপিক ফিজিক্যাল ট্রমা হয়, মুখের মধ্যে মাইক্রোস্কোপিক ট্রমা হয়, যেটা ইনফেকশনের রিস্ক বাড়াচ্ছে, এবং সেটা খুব ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে। কারো কারো দেখা যাচ্ছে যে ডেন্টাল মুখে সোর থাকতে পারে, অ্যাব্রেশন থাকতে পারে, ডেন্টাল গাম ব্লিডিং ডিজিজ থাকতে পারে। হ্যাঁ, সেখানে সেটা খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট ফর এইচআইভি। মানে ওরাল সেক্সেও কোনো নিশ্চয়তা নাই। আমরা একটা এইডস রোগীর ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এর আগে একটা সময় পর্যন্ত এই এইডস কে, মহামারীর শুরুর দিকে এইডস কে বলা হয়তো জিআরআইটি, গে রিলেটেড। ধারণা করা হয়তো শুধুমাত্র গেদেরই অসুখটা হয়। তাহলে চিন্তা করে দেখেন এটা কেমন একটা লাইফস্টাইল, যেটা এত অসুখ এটার মধ্যে, এই লাইফস্টাইলটার মধ্যে এত অসুখ। দেখেন আরো সামনে আমি আরো আসতেছি, যে যদি বিভিন্ন স্টাডিতে সে সময় আসছিল এটা, যে 6-এর অধিক সঙ্গীর লিঙ্গ পায়ুতে গেছে মানেই এইডস নিশ্চিত। এখন স্টাডিগুলো বলতেছে ঠিক আছে, তাই পায়ু মিলন বাদ দাও, তোমরা এখন থেকে ওরাল সেক্স করতে থাকো, এটা বেশি সেফ। ঠিক আছে, ওরা করতে থাকলো। এরপর থেকে ট্রেন্ড বদলে গেল, ওরাল সেক্সের দ্বারা ট্রান্সমিশন বেড়ে গেল। মানে ট্রান্সমিশন আলটিমেটলি কমে নাই, মানে যেটা আগে পায়ের মাধ্যমে হইতো ওই পরিমাণ এখন আর পায়ের মাধ্যমে হয় না, এখন ওটা ওরাল সেক্সের মাধ্যমে হয়। একই হলো, ঠিক আছে না? দেখেন এখানে কয়েকটা রিসার্চ আমি নিয়ে আসছি, যেখানে গে এইডস রোগীদের মধ্যে 46 জনের মধ্যে 4 জন ছিল যারা কখনো পায়ুতে মানে লিঙ্গ নেয় নাই, শুধু ওরাল সেক্সই করতো, তারপর এদের 4 জনের এইডস হয়েছে। 108 জনের উপরে রিসার্চ হয়েছে, তার মধ্যে 11 জন শুধু ওরাল সেক্স করতো, অন্য কিছু করেই নাই, শুধু ওরাল সেক্সই করতো, তারপরে এদের হয়েছে। এত জনের মধ্যে তারা সিদ্ধান্ত আসলো যে ওরোজেনিটাল কন্টাক্ট অ্যালোন ওয়াজ এ রিস্ক ফর এইচআইভি অ্যাকুইজিশন। এটাও রিস্কি, এটা হচ্ছে না কাজ, ঠিক আছে না? এইডস ছড়ানোর রিস্ক তুলনামূলক বেশি, কম না। আচ্ছা ফাইন, ঠিক আছে। তারপরে বোঝা গেল যে মানে তারা যে মনে করতেছে যে মানে পায়ু ছেড়ে দিয়ে ওরাল করলে পরে এইডস থেকে বাঁচা যাবে, আলটিমেটলি ব্যাপারটা কিন্তু তা হচ্ছে না, ঠিক আছে না? মানে শুধু ওরাল সেক্সের দ্বারাও এইডস ছড়াচ্ছে। আরেকটা দেখি আমরা হারপিস দেখি আমরা, জেনিটাল হারপিসের সাথে ফ্যারিঞ্জাইটিস একই সাথে, জেনিটাল হারপিস এবং ফ্যারিঞ্জাইটিস একই সাথে। এবং এটা তারা বলছেন যে মানে বিজ্ঞানীদের গবেষণা এটা আসছে, কি আসছে, যে মুখ থেকে মুখে ছড়ানোর চান্স প্রায় 100%, মুখ থেকে যৌনাঙ্গ, যৌনাঙ্গ থেকে মুখে, মানে সবখানেই দেখা যাচ্ছে ছড়ানোর চান্স আছে। মুখ থেকে যৌনাঙ্গে যেতে পারে প্রায় 91% চান্স। তো এটা দেখা যাচ্ছে যে তারা বলছে যে ওরাল সেক্স একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ফ্যারিঞ্জাইটিস। জেনিটাল হারপিসও আছে, সাথে ফ্যারিঞ্জাইটিসও আছে, মানে মুখের সমস্যা, মানে গলবিলের সমস্যা। আচ্ছা, আরেকটা অসুখ আমরা দেখি, ক্ল্যামাইডিয়া একটা অসুখ। সেখানে আমরা দেখতেছি যে ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রেও বলতেছেন যে আগের বছরের চেয়ে পুরুষ রোগী বাড়তেছে, প্রতি বছর পুরুষ রোগী বাড়তেছে।
আচ্ছা, গনোরিয়ার ক্ষেত্রে একই জিনিস আসছে, বলতেছে যে পুরো গনোরিয়ার রোগী বেড়েছে 27%। কেন বাড়ছে এভাবে পুরুষ ক্ল্যামাইডিয়া ও গনোরিয়ার রোগী? কেন বাড়ছে, কেন কেন কেন? তা এটা সিডিসি রিপোর্ট বলতেছে, দুটো রিসার্চে বলা হয়েছে এর কারণ হতে পারে গে পুরুষদের মাঝে বেশি ধরা পড়ছে। গে পুরুষদের মাঝে গনোরিয়া এবং ক্ল্যামাইডিয়া এই রোগীগুলা তারা বেশি গে পুরুষদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে বলতেছে যে নারীদের তুলনায়, হ্যাঁ, ব্রাউন ইউনিভার্সিটির মেডিসিনের প্রফেসর, নারীদের তুলনায় গে পুরুষদের পায়ু ও মুখে এই দুটো রোগের হার অনেক বেশি, গনোরিয়া এবং ক্ল্যামাইডিয়া। ঠিক আছে, বোঝা গেল একটা জিনিস। আচ্ছা, এবং 70% ইনফেকশন ধরা পড়ে না, তারা রিজার্ভার হিসেবে কাজ করতেছে। এই গেরা, বিশেষ করে যারা গে, তারা রিজার্ভার হিসেবে কাজ করতেছে। আচ্ছা, মোলাস্কাম কন্টাজিয়াস আরেকটা সেক্সুয়াল ডিজিজ, গে পুরুষ এইডস রোগীদের মুখমণ্ডলে প্রায় পাওয়া যায়, লিঙ্গের ত্বক থেকে ছড়াচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সিফিলিস। সিফিলিসে 2001 সালে এই যে শিকাগোর একটা পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, সেখানে 2001 সালে সিফিলিস রোগী 60% গে, সিফিলিস রোগের 60% গে, এবং সিফিলিসের 13.7% ওরাল সেক্সের ফলে হয়, বিশেষ করে গেদের। এটা রিসার্চ আসছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এই যে কাপোসিস সার্কোমাতে দেখি বলছে এই প্যাপিলোমা ভাইরাস পাওয়া গেছে কাপোসিস সার্কোমা রোগীদের, পায়োলেহেমকে একটা রিস্ক ফ্যাক্টর বলা হয়েছে, এর ফলে এই কাপোসিস সার্কোমা হয় এভাবে দেখতে পেলাম। এছাড়া হেপাটাইটিস তো আছে মোটামুটি। আচ্ছা, তো এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি আসলে কতগুলা মানে রিস্কি বিহেভিয়ার, হ্যাঁ, মানে কতগুলা অসুখের সম্ভাবনা দ্বার উন্মোচন হয়ে যাচ্ছে এর ফলে। আমরা ডাক্তাররা একসময় বলতাম যে আপনারা এইডস এর মানে বিরুদ্ধে আমরা এই কথাটা বলতাম না একসময়, যে আপনারা মানে কি বলে ধর্মীয় অনুশাসন, যৌনতার ক্ষেত্রে সিঙ্গেল পার্টনার ধর্মীয় অনুশাসনকে ফলো করেন, এগুলো আমরা বলতাম। তো আজকে কোথায় গেল এগুলো, এইসব আজকে কেউ এগুলো বলতেছে না, তাই না? আজকে এগুলোকে বলতেছে না। আচ্ছা, ঠিক আছে, এই যে যারা লেসবিয়ানদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে হেটেরো নারীদের চেয়ে সমকামী নারীদের ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের বেশি সম্ভাবনা। এদের মধ্যে অ্যালকোহলিজম বেশি, এরা মানে সন্তানকে ব্রেস্ট ফিড করায় না, ইত্যাদি বিভিন্ন কারণে এদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এদের মধ্যে বেশি। একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, যে এই যে সিটি ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রফেসর মার্গারেট রোজারিও, উনি আমার স্টাডিতে বলেন যে নিজেদেরকে যারা এলজিবিটি বলে দাবি করে তাদের মাঝে হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ারে অংশ নেওয়া, আর্লি এজ অফ সেক্সুয়াল ইনিশিয়েশন, হাই নাম্বার অফ সেক্সুয়াল পার্টনার। একটা রিসার্চে আসছে প্রত্যেকটা গে তার পুরো জীবনে 6 থেকে 10 বার পার্টনার চেঞ্জ করে, মানে এটা তাদের নিয়তি। মানে তারা গে পুরুষের মধ্যে কমিটমেন্ট থাকে না যে তারা শুধুমাত্র একজনের সাথে থাকবে, হয় না, বা লেসবিয়ানদের মধ্যে কমিটমেন্ট থাকে না, তারা পার্টনার চেঞ্জ করে ফ্রিকোয়েন্টলি। তো উনি বলতেছেন যারা নিজেদেরকে এলজিবিটি বলে দাবি করে তাদের মাঝে হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ারে অংশ নেওয়া, আর্লি এজ, যেমন হাই রিস্ক মানে যেমন হচ্ছে কি হতে পারে, দেখা যাচ্ছে দুজন লেসবিয়ান তারা মাসিক চলাকালীন সময়ে তারা ওরাল সেক্স করতেছে, এই ধরনের হাই রিস্ক বিহেভিয়ারে অংশ নেয়। আর্লি এজ অফ সেক্সুয়াল ইনিশিয়েশন, হাই নাম্বার অফ সেক্সুয়াল পার্টনার্স, এবং এনগেজিং সেক্স ফর গুডস, হ্যাঁ, মানে সেক্স মানে কেনা বেচা করে তারা। তো এই বিষয়টা পাওয়া গেল। তো এখন আমার কথা হচ্ছে যে সমকামিতা এমন একটা লাইফস্টাইল, যেই লাইফস্টাইলটা এতগুলা রিস্ক ফ্যাক্টরকে একসাথে করে সামনে নেয়, যেমন কথার কথা আমি যে একজন লোক যদি আপনার চেম্বারে আসে যে তার ওবেসিটি আছে, হাইপারটেনশন আছে, সে সিডেন্টারি লাইফস্টাইল, স্মোকিং, সবগুলো রিস্ক ফ্যাক্টর নিয়ে আপনার কাছে আসছে, আপনার চোখে কি ধরা পড়বে? এভাবে চলতে থাকলে তার একদিন যে কোনোদিন সে ইসকেমিক অ্যাটাক হয়ে সে পড়ে থাকবে, না, হার্ট অ্যাটাক করে পড়ে থাকবে। আপনি তাকে কি বলবেন? আপনি তাকে বলবেন যে ভাই আপনি আপনার লাইফস্টাইল মডিফাই করেন, নাকি আপনি তাকে বলবেন যে ভাই আপনি ওবেস, আপনি তো মোটা, এটা তো আপনার দোষ না, আপনি তো এটা জেনেটিক্যালি তো মোটা, আপনার আব্বা মোটা, আপনার দাদা মোটা, আপনি তো এই যে হাইপারটেনশন, এটা ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন আছে, এটাও পরিবার থেকে আসতে পারে, আপনি ডায়াবেটিস, এটাও ফ্যামিলিয়ালি আসতে পারে, জেনেটিক বেসিস আছে আপনার, হ্যাঁ, আপনার কি বলে আপনি অ্যালকোহল পান করেন, এটাও জেনেটিক বেসিস। আপনি এগুলো টেনশন করেন, আপনি চালাতে থাকেন আপনার মতো, অসুবিধা নেই। আপনি কি এটা বলবেন? না, তাকে বলবেন যে ভাই আপনি কন্ট্রোল করেন, আপনি একটু ওয়েট লস করেন, আপনি ওষুধ খেয়ে হাইপারটেনশনটা একটু কন্ট্রোল করেন, আপনি একটু হাঁটা চলা করেন প্রতিদিন, সিগারেটটাকে ছেড়ে দেন, অ্যালকোহলটা ছেড়ে দেন, এটা বলবেন? নাকি আপনি বলবেন যে আপনি যা করতেছেন করতে থাকেন, এগুলো সব জেনেটিক, এগুলো শোনার কোনো দরকার নাই, চলতে থাকেন যেভাবে খুশি, লাইফ ইজ অনলি ওয়ান্স, ইউ অনলি লিভ ওয়ান্স, এটা আপনি বলবেন না, ঠিক আছে না? তো সমকামিতা এমন একটা লাইফস্টাইল যেখানে ওরাল সেক্স, তারপর হচ্ছে পায়ুমৈথুন, পায়ুলেহন, সব রিস্কি যৌন আচরণ একসাথে হয়, সেই সাথে একাধিক পার্টনার তো তাদের ভিতরে এত ব্যাপক, ঠিক আছে না? এটা আছে। তোমার বোঝা যাচ্ছে যে এইরকম একটা মানে
লাইফস্টাইল বাই চয়েস, মানুষ যেটাকে বেছে নেয় বাই চয়েস, তো এটা সমকামিতা একটা বাই চয়েস, এবং সমকামিতা ইজ কন্ট্রোলেবল, এবং এটাকে কন্ট্রোল করতে হবে। এবং নিজের জন্য একজন সমকামী ব্যক্তি সে নিজের ক্ষতি করে, সে সমাজের ক্ষতি করে, বিকজ একজন সমকামী ব্যক্তি সে আরো 10টা সমকামী তৈরি করে। সমকামীকে তাকে যখন এইভাবে চারিদিকে ছড়াই দেওয়া হবে, তখন মানে শত শত সমকামী তৈরি হবে যারা এই রিস্কি আচরণ, রিস্কি লাইফস্টাইল তারা লিড করবে। এবং এই রিস্কি লাইফস্টাইল লিড করার ফলে আমাদের এই গরিব দেশে হ্যাঁ কি পরিমাণ যে অসুখ বিসুখ বেড়ে যাবে। এই যে আমি কেবলই বললাম যে প্রায় সেক্সুয়াল ডিজিজে $8 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে আমেরিকা, এই সমস্ত এইগুলোর কারণে, এই সমকামী হ্যান ত্যান, এই যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার এন্ড এই মানে সেক্সুয়াল যে একটা ফ্রিডম, এই কারণে তারা এতগুলা $8 বিলিয়ন খরচ করে। আমাদের কি সম্ভব? আমরা গরিব একটা দেশ, আমাদের প্রতি বছর $8 বিলিয়ন ওষুধ বাইরে থেকে কেনা সম্ভব? সম্ভব না। ঠিক আছে, এই দেখেন কি অবস্থা, যে আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি মেডিসিনের প্রফেসর উনি বলতেছেন যে আমেরিকার 33 কোটি মানুষের জন্য প্রতি বছর শুধুমাত্র যৌন রোগের জন্য ব্যয় করতেছে তারা $16 বিলিয়ন মার্কিন ডলার। আমি অর্ধেক ধরছি, বাংলাদেশে 15 কোটি বা 16 কোটি ধরছি, অর্ধেক অর্ধেক মানুষের জন্য তার এর অর্ধেক ধরছি 8 কোটি। ঠিক আছে, তাদের মাথা পিছু আয় $64,000 আর আমাদের মাথা পিছু আয় $4,500। আমরা কিভাবে সম্ভব যে আমি 8 বিলিয়ন মার্কিন ডলার আমি খরচ করবো প্রতি বছর? দেখেন কি পরিমাণ খরচ। যে এই যে গে, এতগুলা গে কে কি করতে হয়, মানে এইডস এর প্রোফাইল্যাক্সিস দিতে হয়, মানে এইডস হওয়ার আগেই এইডস এর একটা চিকিৎসা দিতে হয় যাতে করে এইডসটা না হয়। এরপরও 30-40 হাজার বছর প্রতি বছর 30-40 হাজার এইডস রোগী সমকামীদের মধ্যে। তাহলে এত লক্ষ লক্ষ এদেরকে এগুলো এই কেয়ার দিতে হবে, এই ডেন্টাল ড্যাম, সেক্স টয়, ডুপ্লিকেন্ট এগুলাই আমদানি করতে হবে, এগুলোর পিছনে খরচ আছে। এই লক্ষ লক্ষ সমকামীকে কন্টিনিউয়াস স্ক্রিনিং প্রোফাইল্যাক্সিস করতে হবে। একজন পুরুষকে নারী হইতে গেলে গুনতে হবে $1,00,000। হ্যাঁ, $1,00,000 এই প্রত্যেকটা সার্জারিতে দেখেন কত 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 লাগে আছে। এবং সেই সাথে সারা জীবন তাকে প্রতি বছর $8,000 করে তাকে হরমোন পিছনে ব্যয় করতে হবে, হরমোন থেরাপি তাকে নিতে হবে। তো এই একটা অবস্থা যদি হয়, তাহলে আজকে যদি আমরা যারা জেন্ডার ডিসফোরিয়াকে উস্কাই দিচ্ছি, সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা করছি, এখন কি বোঝা যাচ্ছে যে এটা একটা ব্যবসা? লক্ষ লক্ষ মানুষকে যদি সমকামী করে দেওয়া যায়, করে দেওয়া গেলে দেখেন কত বিলিয়ন ডলারের ব্যবসা এই বাংলাদেশ, তাদের একটা বাজার হবে। এখানে তারা তাদের এই সমস্ত প্রোডাক্ট, তাদের এই সমস্ত ওষুধ, তাদের এই ওষুধ, তাদের এই ভ্যাকসিন, হ্যাঁ মানে অ্যান্টি এইডস ভ্যাকসিন, এগুলো তারা বিক্রি করবে, বাংলাদেশটা বাজারে পরিণত হবে। তো বাংলাদেশ, আমাদের তো সেই ক্ষমতা নাই, আমি কি করবো? আলটিমেটলি দেখা যাচ্ছে যে সে যার মধ্যে জেন্ডার ডিসফোরিয়া আসছে, সে তার লিঙ্গ নিয়ে সে একটা অশান্তিতে ভুগবে, এবং আলটিমেটলি সে এমন একটা লাইফ সে লিড করবে যেটা খুব করুণ একটা লাইফ সে লিড করবে, তাই না? অথচ দেখেন এই যে সমকামিতা যখন নর্মাল হবে, তখন আরো বেশি মানুষ জেন্ডার ডিসফোরিয়ায় ভুগবে, ঠিক না? তখন যাদের মনে 2-1 উকি দিয়ে হারিয়ে যেত, তারা চিন্তাটাকে লালন করবে, পাপ বোধ থাকবে না, তারা ফ্যান্টাসি করবে, নর্মাল নর্মাল বলে ফেলছি আমরা, এখন কি করবে তারা? এই সমস্ত রিস্কি প্র্যাকটিস থেকে নিয়ন্ত্রিত করতে তারাও কখনো কন্ট্রোল করবে না। যেমন ধরেন একটা জিনিস, যে হিন্দু মুসলিমের আমরা যারা মোটামুটি আমরা মুসলিমরা, কিন্তু আমাদের বাংলাদেশে একটা বিরাট অংশ অ্যালকোহল থেকে দূরে থাকি আমরা, তাই না? অ্যালকোহল থেকে দূরে থাকি। তো এটা কি আমাদের স্বাস্থ্য খাতের জন্য একটা খুব পজিটিভ বিষয় না? আমেরিকা কত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অ্যালকোহল থেকে মানুষকে ফেরানোর জন্য, সেখানে আমাদেরকে এটা করতে হয় না, ধর্মবোধের কারণে আমরা জিনিসটা থেকে বেঁচে থাকি, ঠিক আছে না? তো যদি এটা আমরা যদি এখন বলে যে অ্যালকোহল নর্মাল হয়ে যাক, সবাই অ্যালকোহল খাও, তাহলে এটার জন্য আমাদের একটা চিকিৎসা ব্যয় আছে, ঠিক আছে? তো আমাদের ডাক্তার কমিউনিটির কাছে, যে লাস্ট একটা জিনিস বললাম, যে ডাক্তার কমিউনিটির কাছে আমরা বললাম আপনারা এই দেশটাকে বাঁচান। হ্যাঁ, এই প্রথম বিশ্ব পুঁজিবাদের যে একটা নতুন আরেকটা বাজার খুলতে চাচ্ছে এই সমকামিতাকে প্রমোট করার মাধ্যমে, এবং ডাক্তাররাই টার্গেট, ডাক্তারদের মাধ্যমে সবকিছু প্রমোট করা হয়। দেখবেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন এটা হচ্ছে 50-এর দশকে ডাক্তারকে দিয়ে সিগারেটকে জনপ্রিয় করা হয়েছে। হ্যাঁ, যে দেখেন 200700 ফিজিশিয়ান তারা বলতেছে যে এই লাকি সিগারেটটা খুব ভালো একটা সিগারেট, 2000 ডাক্তার তারা বলতেছে এই সিগারেটটা খুব ভালো একটা সিগারেট। দেখেন কিভাবে ডাক্তারদেরকে দিয়ে। আমি এটা একটু স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার আছে না? আচ্ছা সরি, হ্যাঁ শেয়ার করাই আছে। আচ্ছা এই দেখেন ডাক্তারদেরকে দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন ডাক্তাররা সিগারেট, হ্যাঁ মোর ডক্টরস স্মোক ক্যামেল সিগারেট দ্যান এনি আদার সিগারেট। অনেক ডাক্তার তারা ক্যামেল সিগারেট স্মোক করে। হ্যাঁ, ডাক্তারদেরকে দিয়ে কিভাবে প্রমোট করতেছে, দেখেন কিভাবে ডাক্তারদেরকে দিয়ে ব্যবসা করতেছে। আচ্ছা দেখেন, মোর ডক্টরস স্মোক ক্যামেলস দ্যান এনি আদার সিগারেট। আচ্ছা ফাইন, কি বলতেছে? ক্যামেলস এগ্রি উইথ, ডাক্তাররা বলতেছে যে ক্যামেল সিগারেট খাইলে পরে গলার ক্যান্সার হয় না, ডাক্তার এই কথা বলতেছে, ক্যামেল সিগারেট খাইলে গলার কোনো সমস্যা হয় না। আচ্ছা ডাক্তাররা বলতেছে মোর ডক্টরস স্মোক ক্যামেল সিগারেট। আচ্ছা হাউ মাইল্ড ক্যান বি এ ক্যামেল সিগারেট? ডাক্তাররা বলতেছে ক্যামেল সিগারেটটা খুব মাইল্ড, অতএব খাও, ক্যামেল সিগারেট খাও। থ্রোট ইরিটেশন ডিউ টু স্মোকিং ক্যামেলস, ডাক্তার বলছে।
হ্যাঁ, আমি কি বেশি সময় নিয়ে ফেলতেছি? ভাই আচ্ছা, ভাই আমাদের কিছু কোয়েশ্চেন ছিল, আমরা যদি কোয়েশ্চেনে যেতে এইভাবে পারি। দেখেন, হ্যাঁ মানে হ্যাঁ, হ্যাঁ, ভাই, আমাদের কিছু কোয়েশ্চেন এসেছিল পেজে, আমরা যদি হ্যাঁ, কোয়েশ্চেনে যেতে পারি ভাই, ডিসকাশন তো। ভোট গোল্ড এটা থ্রোটের জন্য ভালো। ডাক্তারদেরকে এইভাবে ব্যবসা করা হয়েছে, তো একইভাবে ডাক্তারদেরকে দিয়ে এন্ট্রি করা হবে। প্ল্যাটফর্মে যান, দেখবেন অনেক ডাক্তার তারা সমকামিতার পক্ষে কথা বলতেছে। ঠিক আছে, আমরা যদিও আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স করে আসছি, কিন্তু সমকামিতার জন্য ডাক্তারদেরকে ব্যবহার করা হবে। অতএব বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই প্রবলেমটাকে বুঝেন, আপনারাই পারেন লক্ষ লক্ষ মানুষকে আপনারা একটা অশান্তির জীবন থেকে বাঁচাতে পারেন। হ্যাঁ, আপনাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। আপনারা যদি এটাকে প্রোটেস্ট করেন, দেশের মানুষের জন্য এইটুকু আপনারা করতেই পারেন যে তাদেরকে এই অহেতুক একটা খরচ থেকে বাঁচাতে পারেন। হ্যাঁ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই প্রবলেমটা, ঠিক আছে, ঠিক আছে, আমার আলোচনা মোটামুটি এই পর্যন্ত, অনেক কথা বলে ফেললাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, এত ইনফরমেটিভ একটা আলোচনা করার জন্য। ভাইয়া আমাদের আচ্ছা, কিছু প্রশ্ন কোয়েশ্চেন আসছে, ছিল, প্রশ্ন। অধিকাংশ কোয়েশ্চেনই ভাই আপনি আলোচনায় ইয়ে করে দিয়েছেন। একটা কোয়েশ্চেন ছিল হুম, ভাইয়া, যেটা আলোচনায় আসে নাই আমাদের, সেটা আমি একটু করতে চাচ্ছি। সেটা হলো ভাইয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে তাসরুজ্জামান বাবু একটা কোয়েশ্চেন করেছিল যে সমকামীরা জি, প্রায় বলে থাকে যে পশু পাখিদের মধ্যেও সমকামিতা দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমকে এই সমকামিতার জন্য শাস্তি দেন, এবং পশু হুম, পাখিদের মধ্যে আমরা ওইভাবে সমকামিতা দেখি না এরপর থেকে। তো এই জন্য জানতে চাচ্ছি, এই যে তথ্যটা দেওয়া হয় যে সব পশু পাখিদের মধ্যে সমকামিতা আছে, এটা সমকামীদের জালিয়াতি কিনা, এই প্রশ্নটা আমার ছিল ভাই। এই তাসরুজ্জামান বাবু চাঁপাইনবাবগঞ্জ থেকে এই প্রশ্নটি করেছিলেন ভাই। আচ্ছা, তাসুজ্জামান ভাই, হ্যাঁ, হয়েছে কি দেখেন, বর্তমানে আমাদের পুরা এপিস্টেমোলজি, পুরা জ্ঞান তত্ত্ব হচ্ছে ওয়েস্টার্ন একাডেমিয়া, ঠিক না? তো এখন ওরা দেখেন, মানে ওদেরকে আমাদের বিশ্বাস করতে হয়। হ্যাঁ, ওনারা আমাদেরকে সামনে যা তুলে দেয়, ওনারা নারীবাদের পক্ষে রিসার্চ করে। হ্যাঁ, রিসার্চ, যা তারা আইকিউ টেস্টের নাম জানেন। আইকিউ টেস্ট এটা হচ্ছে একজন সাইকোলজিস্ট ওয়েসলার, উনি এটা ডেভেলপ করেন, এবং পুরুষরা ভালো করতেছে, মেয়েরা খারাপ করতেছে। তখন উনি বলে যে না, তাহলে পরে যেহেতু একটা গ্রুপ খারাপ করতেছে, এটাকে ব্যালেন্স করতে এমন কিছু টেস্ট নিলে যাতে পুরুষ ভালো করে, এবং এমন কিছু টেস্ট নিলে যেগুলোতে মেয়ে ভালো করে, নারীরা ভালো করে, এবং টোটালটাকে উনি বলেন আইকিউ টেস্ট। হ্যাঁ, এবং টোটালটা ওভারঅল, এবং উনি বলেন যে সবাই সমান, নারী পুরুষ সবার আইকিউ সমান। তো এইভাবে বিজ্ঞান করা হয়। হ্যাঁ, তাদের যে সোশ্যাল সায়েন্স, এইটাকে কিছু বিজ্ঞান তারা করে থাকে। সোশ্যাল সায়েন্স কি কি? যেমন ধরেন নারীবাদ, তারপর হচ্ছে অ্যাথিজম, নাস্তিকতা, তারপর হচ্ছে তাদের তাদের সোশ্যাল সায়েন্স। এই সোশ্যাল সায়েন্সকে ব্যাকআপ দেওয়ার জন্য, বায়োলজিক্যাল ব্যাকআপ দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের রিসার্চ করে। তো এইটাকে জন্য আমাদের খুব ইনসাইটফুল হইতে হবে যে আমাদের আসলে কোন রিসার্চকে আমরা গ্রহণ করব, কোন রিসার্চকে আমরা গ্রহণ করব না। খুবই ইনসাইটফুল হইতে হবে। এই যে তারা প্রাণীর যে কথাগুলো বলতেছে, যে প্রাণী জগতে সমকামিতা পাওয়া যায়, হ্যাঁ, এটা মানে আসলেই এখন এটা তাদের বিশ্বাস না করে আমাদের উপায় নেই। ঠিক আছে না? জালিয়াতি তো থাকতেই পারে। এরকম বহু জালিয়াতি সায়েন্টিফিক একাডেমিতে আছে। বাই দ্য মানে ফান্ডিং কর্পোরেশন, যারা একটা রিসার্চকে যারা ফান্ড করে, তাদের এজেন্ডা অনুসারে কাজ করতে হয়। একটা রিসার্চকে দেখা সেটার বিপক্ষে গেলে পরে সেটা জার্নালে পাবলিশ হবে না, সেটা পিয়ার রিভিউ নামে একটা বিষয় আছে। আপনি একটা রিসার্চ করবেন ইন্ডিপেন্ডেন্টলি, দেখায় পুরো রিসার্চটাকে বাতিল করে ফেলবে। মানে পিয়ার রিভিউ হইতে হলে আপনাকে ওই বর্তমান তাদের যে সোশ্যাল সায়েন্সের আন্ডারে কাজ করতে হবে, তাদের নারী পুরুষ সমান, এটার এগেইনস্টে আপনি যত অথেন্টিক রিসার্চই করেন না কেন, সেটা কোনো জার্নাল পাবলিশ করবে না। আপনি যেমন এক ভদ্রলোক আছে, ডাক্তারের নামটা ভুলে গেলাম, একজন পেডিয়াট্রিশিয়ান, উনি একটা রিসার্চ করছে যেখানে বলতেছে যে মানে যে সমস্ত নন ম্যাটারনাল কেয়ার, মানে 3 থেকে 5 বছর বয়সী যে বাচ্চাদেরকে নন ম্যাটারনাল পারফরমেন্স
ম্যাটারনাল কেয়ারে বাচ্চাদের যে বাচ্চারা থাকে তাদের চেয়ে খারাপ। এই রিসার্চ করার পর ওই লোকটা নারীদের চাকরিতে আসা এগুলোর বিপক্ষে চলে গেছে। তো যার কারণে এটা আসলে ব্যাপারটা এরকম। তো এটা এখন তারা জালিয়াতি করছে কিনা এটা এখন কি হয় বলবো, বলতে হলে আমাদের ইন্ডিভিজুয়াল, এই জন্য আমি বারবার বলি। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া। ভাইয়া আমরা মনে হয় উত্তরটা পেয়েছি ভাইয়া। আসলে নিজস্ব ওয়েস্টার্ন একাডেমি ওয়ার্ল্ডের যদি কোনো কখনো হয়, রিসার্চকেই আমরা ওইভাবে বিশ্বাস করতে পারি না, এটাই হয়তো। হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের আমাদের হ্যাঁ। হ্যাঁ, এটা কোরআনের মধ্যে আছে, যখন কোনো ফাসেক কোনো খবর নিয়ে আসবে তখন সেটাকে তোমরা যাচাই করো। সেখানে কাফিরদের খবর যাচাই করতে হবে আমাদের শরীয়ী উসুলের আলোকে, যে এটা আমাদের উসুলের সাথে কম্প্যাটেবল না কম্প্যাটেবল না। এটা একটা খবর হিসেবে, মানে যেরকম বিজ্ঞানবাদী বিজ্ঞানীকে তারা অন্ধভাবে বিশ্বাস করে দুনিয়ার সমস্ত মানুষ খারাপ, হ্যাঁ, কিন্তু বিজ্ঞানীরা ভালো। যারা এই যে মানুষ মানুষ বদ, এভিল, র্যাডিক্যাল এভিল, কান্ট বলতেছে মানুষ র্যাডিক্যাল এভিল, বলতেছে মানুষ হচ্ছে সলিটারিয়ান এভিল, বদ। কেউ বলতেছে যে মানুষের মধ্যে প্রভাব প্রতিপত্তির চাহিদা আছে, মানুষ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। কিন্তু সব মানুষ এরকম, শুধু বিজ্ঞানীরা সৎ। বিজ্ঞান কোনো লোভ নাই, কোনো লালসা নাই, তাদের উপরে কোনো প্রেশার নাই, তারা ফ্রিলি বিজ্ঞান করতেছে মানুষের কল্যাণের জন্য, তাদের পিছনে কোনো অর্থনৈতিক স্বার্থ নাই, কোনো রাজনৈতিক পলিসি নাই, কোনো আন্তর্জাতিক রাজনীতি নাই। বিজ্ঞানীরা হচ্ছে ওহির মতো একটা অবজেক্টিভ জিনিস হিসেবে সায়েন্সকে আমাদের সামনে, সায়েন্সকে প্রভাবিত করা যায়। সায়েন্স হচ্ছে একটা সোশ্যাল এলিমেন্ট এবং এটা ইট ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই সোসাইটি। আছে যে সায়েন্স অ্যাজ সোশ্যাল সায়েন্স, উনি এখানে দেখাচ্ছেন যে মানে বিজ্ঞানের কাছে কোনটা অথেন্টিক কোনটা ট্রু, এই শব্দগুলোর আলাদা। ওয়েস্টার্ন সোসাইটি যেটাকে অথেন্টিক বলবে সেটা অথেন্টিক, ওয়েস্টার্ন সোসাইটি যেটাকে ট্রুথ বলতে যা বোঝে সেটাই সায়েন্সের কাছে ট্রুথ। হ্যাঁ, মানে ওয়েস্টার্ন সোসাইটি, মানে মার্কিন একজন পদার্থবিদ, নামটা ভুলে গেলাম, ইভলিন কেলার ওনার নাম, উনি বলছেন স্পেসিফিক ভাবে ইউরোপিয়ান এবং উত্তর আমেরিকান পুরুষের ভাষায় কথা বলে, মানে উত্তর আমেরিকান পুরুষের ভাষায়। এটা অবজেক্টিভ কিছু না। এটা থেকে আমাদের এটা আমাদের বুঝতে হবে যে সায়েন্স ইজ নট অবজেক্টিভ। হ্যাঁ, সায়েন্সকে অবজেক্টিভ হিসেবে খায় ইয়ে করতে পারতেছে। তো বাবু ভাই আসলে এটার অ্যান্সারটা এটাই যে আসলে এটা যে আসলেই তারা প্রকৃতিতে গিয়ে আছে কিনা, যে এক ধরনের হাঙর আছে, সরি হাঙর না, এটা কি ফিশ বলে, কাটল ফিশ, কাটল ফিশ আছে। এরা করে কি, নিজের ওয়াইফের সাথে যেন আরেকটা পুরুষ এসে ধর্ষণ করতে না পারে সেজন্য নিজেই ফিমেল অ্যাটিটিউড করে নিয়ে যায়। এখন ওনারা এটাকে লজিক হিসেবে দাঁড় করাচ্ছে, দেখেন মানে একটা পুরুষ কাটল ফিশ সে মেয়েদের মতো অ্যাটিটিউড করতেছে কাছ থেকে, অতএব মানে এই ট্রান্সজেন্ডার ব্যাপারটা প্রাণী জগতে আছে। দেখেন মানে কিসের সাথে কি মিলে, এটা প্রুভ করা যাবে যদি কেউ গবেষণা করে জিনিসটা নিয়ে, সে অনেক কিছু প্রুভ করতে পারবে যে বিষয়টা আসলে এরকম নাই, প্রাণী জগতের সমকামটা এইভাবে নাই। মানে কাটল ফিশের ক্ষেত্রে যেহেতু একটা মানে আজাইরা মেলে না একটা জিনিসকে তারা নিয়ে আসছে, সে তার নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নারীর মতো অঙ্গভঙ্গি কইরা দেখায় দেখায় দূরে নিয়ে গেছে। এটাকে তারা বলতেছে যে তাদের মধ্যে সমকামিতা আছে। সমকামিতা এখনো করে নাই রে ভাই, সে তো নিজের বউরে বাঁচানোর জন্য একটা অঙ্গ অভিনয় করছে। সমকামিতা তো ব্যাপারটা সেইটা যে আসলে কি বিশ্বাস করবো না কি বিশ্বাস করবো না এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ফায়েদ ভাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এত দীর্ঘ সময় ধরে ভাই এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা করার জন্য, এবং এটা এমন একটা টপিক ছিল যেখানে ভাই নিঃসন্দেহে আমাদের সবারই কনফিউশন ছিল, এবং এই ওয়েস্টার্ন প্রোপাগ্যান্ডার মধ্যে আমরা নিজেরাও আসলে কোন কথা কিভাবে ডিফেন্ড করব সেটা আমরা বুঝে উঠতে পারতেছিলাম না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড দিয়ে এবং মেডিকেল নলেজ দিয়ে পুরো ব্যাপারগুলো এক্সপ্লেইন করার জন্য। এবং এটার মাধ্যমে আমাদের আজকে প্রথম সেশনটি আমরা সমাপ্ত ঘোষণা করতেছি। যারা এতক্ষণ ধরে আমাদের শুনেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষভাবে ধন্যবাদ শক্তি ভাইকে
যিনি এত দীর্ঘ সময় নিয়ে আমাদের সাথে ছিলেন এবং আলোচনা করেছেন। তো আসসালামু আলাইকুম সবাইকে।